এটা সৌমিকেরটা, তাই তো? ওকে। এখানে সবার প্রথমে যে প্রবলেমটা, যেটা আমাকে সৌমি এক্স্যাক্টলি এরকম একটা টাইপের একটা ইউআই করে পাঠিয়েছিল। প্রবলেমটা হচ্ছে এখানে, এখানে দেখো তোমার ইউআই তে বিভিন্ন টাইপ অফ কালার প্রেজেন্ট। কোথাও দেখো মানে লাইট ব্লু, স্কাই ব্লু প্রেজেন্ট, কোথাও ইয়েলো প্রেজেন্ট, কোথাও আবার ডার্ক ব্লু প্রেজেন্ট। এই জিনিসটা একটা মানে ডিজাইনের ডিসব্যালেন্স তৈরি করে, ঠিক আছে? মানে তোমার ডিজাইনে একটা কালার প্যাটার্ন ফলো হওয়া উচিত। আজকে আমরা কালার থিওরি নিয়ে যখন বলবো তখন দেখতে পাবো এই ডিজাইনটা ফলো হওয়া উচিত, মানে একটাই শেডের ওপর, মানে একটা কালারের ওপর বিভিন্ন টাইপ অফ শেড ফলো হওয়া উচিত। যেটা দেখলে নাদিম করেছিল, যে ব্ল্যাক এর ওপরই বিভিন্ন কম্বিনেশন কিন্তু ও ইউজ করেছিল। বা ওর ওর ডিভাইসটাতে বিশেষ কিছু কালার ছিল না, বাট আমি যেটা দেখালাম এখানে দেখবে একটা কি ম্যাক্সিমাম দুটো কালার এবং তার ভেরিয়েশনের উপর পুরো ডিজাইনটা কিন্তু তৈরি। এই জিনিসটাকে কালার প্যালেট বলে, সেটা নিয়েও আমি বলবো যে কালার প্যালেট কি করে চুজ করতে। এই কালার প্যালেট এক একটা এক একটা ডিজাইনে তুমি যে বিভিন্ন রকম কালার দেখো, এই প্রত্যেকটা কালার কিন্তু নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড। এরকম নয় যে র্যান্ডমলি কালার গুলো ইউজ করে, প্রত্যেকটা কালার ইউজ করার জন্য পেছনে বিভিন্ন রকম রুল থাকে, সেটা দেখবো। তোমার ডিজাইনে মাল্টিপল কালার্স চলে এসেছে, ওই জন্য এটার ডিজাইনটা একটু একটু যেটা বললাম যে ডিসব্যালেন্স লাগছে, বুঝলে তো? আর এখানে এই যে নেক্সট ক্লাসের সেকশনটা, এখানে কোনো মার্জিন নেই, ঠিক আছে? তো এটা বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি কোনো ক্লিকেবল সেকশন না কিছু লেখা আছে। লাইক আমি যেটা বলেছিলাম ওখানে ব্যাপারটা হতো হচ্ছে কি, এই নেক্সট ক্লাস যে কার্ডটা আছে ওখানে ক্লিক করলে কিছু একটা খুলবে, এরকম টাইপের একটা ওয়াইফাই আমি দিয়েছিলাম, বুঝলে তো? ঠিক আছে। তোমার এই আইকন গুলো প্রত্যেকটা চেঞ্জ করতে হবে, আইকন গুলোর কথা আমি বলছি। আচ্ছা, নাদিম আইকন গুলো কোত্থেকে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি বাকিদেরকেও বলছি, আমি একবার শেয়ার করে দেখি দিচ্ছি। শ্রমিক একবার স্ক্রিনটা অফ করো, প্রেজেন্টটা বাকিরা দেখতে পাবে স্ক্রিনটা। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে। flaticon.com বলে একটা ওয়েবসাইট আছে। সেখানে তুমি যে কোনো আইকন সার্চ করো। ধরো আমি হোম হোম আইকন সার্চ, তোমাকে ওয়েব পেজের জন্য যেরকম ধরনের আইকন ইউজ হতে পারে সেরকম টাইপের আইকন, এই টাইপের যে আইকন গুলো যেগুলোতে বিভিন্ন কালার্স ইউজ হচ্ছে, এগুলো জেনারেলি ওয়েবে ইউজ হয় না, ঠিক আছে? ওয়েবে এরকম সিম্পলিফাই মানে ইউআই ডিজাইনিং এ, ওয়েব নয় শুধু অ্যাপেও বা যে কোনো ইউআই তে সবসময় এরকম সিম্পলিফাইড আইকন গুলো ইউজ হয়, ঠিক আছে? তো তুমি এই আইকন গুলো এই ফ্ল্যাট আইকন ডট ডট কম এখানে এসে খুঁজে পেতে পারো। আমি গ্রুপে দিয়ে দেবো এই যে নামগুলো, আজকে অনেকগুলো ওয়েবসাইটের কথাই বলবো, সবকটাই দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে তুমি যখনই আইকন নিয়ে কাজ করবে তখন চেষ্টা করবে আইকন গুলোকে ওয়েব বেসড বানানো, ঠিক আছে? তোমার আইকন গুলো ঠিক ওয়েব বেসড না, ওগুলো ওই গ্রাফিক ডিজাইনিং এর জেনারেলি ওরকম ধরনের আইকন, বুঝলে? তুমি আছো? ওকে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে। হুম হুম, গুগল থেকে করবে না, তুমি ওই ফ্ল্যাট আইকন থেকে করবে। ওকে। এটা তাহলে আজকে আমি যে কালার থিওরি বলবো তারপরে তুমি এই ভার্সনটা আরেকবার ট্রাই করো, ওকে? আর আজকে আমরা মানে আশা করছি যে তোমার ফটোশপ আমরা শুরু করে দেবো আজকে তো। এরপর ফটোশপ শুরু হয়ে গেলে ওটাও প্র্যাকটিস করতে হবে, তো তুমি চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব আজকে কালার থিওরিটা শিখে নিয়ে ওটাকে আরেকবার করতে, ঠিক আছে?
শুভম করেছো না? আমি দাঁড়াও এক সেকেন্ড, গোস্ত তো অনেকক্ষণ ধরে রেজ হ্যান্ড করেছে, বলো গোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। ওকে, একটু ফ্রেমটা জুম করে নিও। হ্যাঁ, ফ্রেমটা একটু জুম করে নিও। জুম করলে আমার স্ক্রিনে দেখাচ্ছে না। মানে দেখা যাচ্ছে, জুম করেছো কি তুমি? ফ্রিজ হয়ে আছে। তোমার এই সেকেন্ড ফ্রেমটা জুম করে। হচ্ছে না জুম? ওই যে কন্ট্রোল আর, হ্যাঁ, না না, কন্ট্রোল প্লাস না, কন্ট্রোল প্রেস করে তুমি তোমার মাউসের যে হুইলটা আছে ওটাকে করো। হচ্ছে? তোমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তোমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, তুমি একবার ইনসার্টটা অফ করে একবার অন করো। বাকিদের কি দেখাচ্ছে না খালি আমার একারই ফ্রিজ হবে? বাকিটা দেখতে পাচ্ছ? ওই জুম করেছি যে গোষ্ঠী। আরেকবার শেয়ার করো। হ্যাঁ, জুম করো এবার দেখি, হ্যাঁ মাউসটা তো দেখা যাচ্ছে। জুম ইন করো। ঠিক আছে ঠিক আছে, এখানেই দেখি। আহ এখানে তুমি ফার্স্ট অফ অল এই যে একদম উপরে যে এই বেল আইকনটা আছে, এটা নোটিফিকেশনের আইকন ছিল, ওটাকে একটু ছোট করে, মানে হ্যাঁ একটু, মানে অনেকটাই ছোট করে, এটা অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে। আর তুমি এখানে নেক্সট ক্লাসে সেগমেন্টটা ব্যাকগ্রাউন্ড দিয়েছো। ঠিক আছে, বাট এই ব্যাকগ্রাউন্ডটা ওই যেটা বললাম যে কালার থিওরির সাথে, ওইটার সাথে দেখবে মানাচ্ছে না, মানে ঠিক এই কম্বিনেশনটা ঠিক বসছে না। এই যে পুরো ব্ল্যাক, তারপর গ্রে, দেন এই কালারটা, এই গ্রে এর তুমি যে শেডটা ইউজ করছো, শেডটা কিন্তু জেনারেলি ইউআই ডিজাইনিং এ ইউজ করা হয় না, কারণ এই শেডটা একটুখানি ভালনারেবল শেড। কেননা এখানে ব্ল্যাক কালারও ঠিক ভালো করে ফোটে না, আবার হোয়াইটও ঠিক ভালো করে ফোটে না। তো তোমার মানে সবসময় এমনই শেড ইউজ করবে যেটা, যে শেডে ব্ল্যাকও ভালো ফোটে আবার হোয়াইটও ভালো ফোটে, কারণ তোমার টেক্সট তো জেনারেলি ব্ল্যাক বা হোয়াইটই হয়, কালারে জেনারেলি টেক্সট। এরকমই একটা কালার চুজ করবে। আর আর এই যে মেসেজের যে আইকনটা আছে একদম নিচে নেভিগেশনে, এইটা কিন্তু বাকি আইকন গুলোর সাথে সেম লেভেলে আসেনি, ঠিক আছে? এটা সেম লেভেলে দেবে। আর হচ্ছে গিয়ে তোমার ছাড়া ছিল মানে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওটা ছেড়ে কেন ছিল বলো তো, আমি তোমায়
বলছি বিষয়টা, এই যে second আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, বলে দাও stop। দেখা যাচ্ছে। হুম, এখানে মেসেজের আইকনটা ছেড়ে ছিল, তার কারণ হচ্ছে এই যে পার্টটা, লেফট সাইডে যে পার্টটা, এটা হচ্ছে তোমার নেভিগেশন মেনু, যেটা তোমাদের একদম প্রথমে বলেছিল। নেভিগেশন মেনু মানে তুমি এটা দিয়ে আহ বিভিন্ন পেজে তোমার নেভিগেট, হোম পেজ বা ক্যালেন্ডার পেজ বা মেনু পেজ, যেটা খুশি। বাট এইটা একটা বাটন, এটা ঠিক একটা নেভিগেশন মেনু। কেননা এই চ্যাট চ্যাট অপশনটা ক্লিক করলে হয় একটা চ্যাটবট খুলবে, বা কোনো অ্যাকচুয়াল মানুষের সাথে তুমি চ্যাট করতে পারবে হোয়াটসঅ্যাপে। এটা একটা ফাংশনালিটি, বা এটা একটা বলতে পারো টাইপ অফ কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। একদম কল টু অ্যাকশন বাটন নয়, কারণ এটা এটা তোমার মেন মোটিভ নয় ইউজারকে ক্লিক করানো। বাট এটা একটা নেভিগেশন মেনু নয়, এই জন্য জিনিসটা আলাদা ছিল। বাট জিনিসটা থাকবে সেম লেভেলে, ঠিক আছে। বুঝলে? ঠিক আছে। আহ তোমার তোমারটা আর কিছু সেরকম সাজেশন নেই, এগুলো ঠিক করো। আর ওই মেনুর আইকনটা একটু ছোট করো, মানে প্রত্যেকটা আইকনই একটু ছোট করো। আর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিও। ওই নেভিগেশন মেনুর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিতে বলার কারণ এটাই, যেটা আমি নাদিমকেও বলছিলাম, যে তোমার কোনো ইউজার যখন স্ক্রোল করবে, তখন তোমার যদি নেভিগেশনের পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে কোনটা নেভিগেশন বার আর কোনটা পেছনের ইউআই এলিমেন্ট, যেমন এক্ষেত্রে ইভেন্টের যে বিষয়টা, ইভেন্টের লিস্টটা, এটা ডিস্টিংগুইশ করা যাবে না। ইউজারে ক্লিক করতে অসুবিধা হবে। এই জন্য বলছি যে একটা পেছনের সবসময় একটা প্রমিনেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন। ঠিক আছে। সবাই বুঝেছো? ওকে, তাহলে গোস্তর হয়ে গেল। শুভম করেছো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখো, তুমি কি মোবাইলে ইউআই ডিজাইন করছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি মোবাইলই দেখো। আচ্ছা, সবাই আজকে ফটোশপ ইনস্টল করেছো তো নিজেদের সিস্টেম? হুম। ওকে। বাকিরা কারা কারা করনি? হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবে ফটোশপ 2019 ইনস্টল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, আমি এক সেকেন্ড বলছি তোকে। হ্যাঁ, জয়ন্ত কি বলছো তুমি? অনেক কাজ করছো। আচ্ছা, তুমি জাস্ট বলো তোমার ল্যাপটপে র্যাম কত জিবি? 2 জিবিতে ফটোশপ, যে কোনো ফটোশপে আমি সমস্যা আছে। হুম। হ্যান্ডস অন প্র্যাকটিস তো দরকার। অ্যাকচুয়ালি 2 জিবিটা একটু বেশি পুরনো। আহ, কোনো ফটোশপ ভার্সনই হয়তো চলবে না। জয়ন্ত, এক সেকেন্ড, মাইক মাইকটা mute করো। তোমার ইনস্টল করতে হচ্ছে অ্যাডোবে ফটোশপ পিসি 2019। অস্মিতা কিছু বলবে?
সেকেন্ড, আমি বলে দিচ্ছি, আমি পুরোটাই তোমায় বলে দিচ্ছি। আচ্ছা শুভম, তুমি 1 সেকেন্ড স্ক্রিন শেয়ারটা অফ করো, আমি এটা প্রসেসটা পুরো বলে দিই, তারপর দেখছি তোমাকে, ঠিক আছে? দেখো আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সবার প্রথমে গুগলে সার্চ করবে হচ্ছে গেট ইনটু পিসি, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আসবে, দেখবে getIntoPC.com। এখানে তুমি যে কোনো সফটওয়্যার পাইরেটেড ভার্সন ডাউনলোড করতে পারো। টেকনিক্যালি এটা তোমাদের বলা উচিত না, বাট তোমরা করতে পারো। তো এখানে দেখবে সার্চ অপশনে দেখবে সার্চ করার জায়গা আছে, এক্স্যাক্টলি অ্যাডোবে ফটোশপ সিসি 2019 এটাই লিখবে, ঠিক আছে? এছাড়া অন্য কিছু লিখলে জেনারেলি রেজাল্ট দেয় না, ঠিক আছে? তো এটা লিখবে, দেন দেখবে এটা আসবে, এটা ক্লিক করবে, নিচে স্ক্রোল করে দেখবে এখানে আর ডাউনলোড 64 বিট একটা এরকম আছে। তোমার যে 32 বিট ল্যাপটপ আছে তাহলে 32 বিট দেখাবে। এইটা একটা ডাউনলোড ফাইল, তোমার জিপ ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? যেটা মোস্ট প্রবাবলি 1.7 জিবি অ্যারাউন্ড এরকম সাইজ। দেন ওটা ডাউনলোড হওয়ার পর তুমি যখন জিপটাকে আনজিপ করবে, তোমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা হচ্ছে 123, ঠিক আছে? দেন আনজিপ হয়ে গেলে তোমার কাছে যে ফাইলটা আসবে, আনজিপ ফাইলটা, ওখানে দেখবে একটা সেট আপ বলে একটা ফাইল আছে, ঠিক আছে? সেট আপ ফাইলটা .exe ফাইল, ওটা ক্লিক করে তুমি ইনস্টল করলেই হয়ে যাবে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে, তোমার সিস্টেমে যদি কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল থাকে তাহলে কিন্তু জিনিসটা হবে না। সবার আগে অ্যান্টিভাইরাস থেকে ডিসেবল করবে। আর হচ্ছে গিয়ে ইনস্টল করার সময় তোমার নেট কানেকশনটা অফ করবে। নেট যেন চালানো না, তুমি ইন্টারনেট যেন ল্যাপটপ বা পিসির সাথে কানেক্টেড না থাকে ওই মোমেন্টে, ঠিক আছে? দেন তোমার ইজিলি ইনস্টল হয়ে যাবে। আর যদি এই পয়েন্টগুলো তুমি মিস করে যাও, যদি অ্যান্টিভাইরাস অন থাকে বা তোমার হয়, নেট অন থাকে, তাহলে দেখবে ইনস্টল হয়ে গেল, কিন্তু ইনস্টল হওয়ার পর তোমার অ্যাডোবে থেকে বলছে যে তুমি অথরাইজড নও, তো তোমাকে টাকা দিয়ে জিনিসটা কিনতে হবে, ঠিক আছে? আর যদি করতে প্রবলেম হয়, এখানে দেখবে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার একটা সেগমেন্ট আছে। এখানে যদি যাও, এখানে একটা ভিডিও গাইডও দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি যেগুলো বললাম এক্স্যাক্টলি ওই প্রসেসটাই বলা আছে। আমি যেটা বললাম যে ডাউনলোড করার সময় ইন্টারনেটটা অফ করে রাখতে হবে। তো যদি তুমি সাইমালটেনিয়াসলি করতে করতে দেখতে চাও, তাহলে ভিডিওটাকে নিজের সিস্টেমে ডাউনলোড করে নিয়ে দেখবে, এমন করো না যে ইনস্টল করতে করতে ইন্টারনেট অন করে ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আর কার হয়? আর কার ফটোশপ ইনস্টল হয়নি? বাকি সবার হয়ে গেছে? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি হয়ে গেছে। হ্যাঁ, শুভম। হুম, এই সেম পেজটাই খুলেছো? এটা? ঠিক আছে, ওটা নিয়ে সমস্যা নেই। তোমার যদি 2019 ভার্সন ডাউনলোড হয় তাহলে প্রবলেম নেই। তোমার তো সার্ভারে ক্যাশিং এর কিছু issue হচ্ছে, ওটা নিয়ে সমস্যা নেই। তুমি ইনস্টল ইনস্টল কি হয়ে গেছে না? তুমি বললে না 2 জিবি র্যাম। ঠিক আছে, আমি আজকে খুব বেসিক শুরু করবো ফটোশপ। তোমরা নেক্সট উইকে পজিটিভলি সবাই করে নিও ডাউনলোড। যদি প্রবলেম হয় ওই ভিডিওটা দেখে নিও, যদি তাও না হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তাহলে শুভম, তুমি এবার প্রেজেন্ট করো একবার। হুম, হুম, হুম। দেখো সবার প্রথমে যেটা আমার চোখে পড়লো,
হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো। ঠিক আছে। হুম হুম হুম, ওটা, হ্যাঁ ওটা আলাদা। রিজনটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে মানে অ্যাজ এ ইউআই ডিজাইনার তোমাকে ক্লায়েন্টের সাথে কথা বলে বলে ক্ল্যারিফাই করতে হবে। এরকম একটা কমিউনিকেশন গ্যাপ সবসময় থাকে, ঠিক আছে? মানে কি চাইছে ক্লায়েন্ট, তোমাকে ওটা আগে বুঝে নিয়ে দেন এগুলো সব ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে। আর একটা কথা, যে ওয়্যার ফ্রেমটা তুমি পাবে ওটাকে কিন্তু কখনো আলটিমেট ধরবে না। কেননা ওয়্যার ফ্রেম যে সবসময় একজন ইন্ডাস্ট্রি প্রফেশনাল তৈরি করছে এরকম না। তোমার যে ক্লায়েন্ট, সে হয়তো যেরকম অ্যাপটা চাইছে সেরকম একটা সিম্পল ওয়্যার ফ্রেম দিয়ে দিবে। তো সবসময় যে ওয়্যার ফ্রেমই ফলো করবে এমন নয়। ওয়্যার ফ্রেমটা দেখবে, ওখান থেকে ইন্সপিরেশন নেবে। এবার তোমার যদি মনে হয় আমি আরো কিছু বেটার করতে পারি, তার রিজন কি সেটা সহ তোমার ক্লায়েন্টকে এক্সপ্লেন করবে। ঠিক আছে। তোমাকে যে সলিড রিজন থাকা প্রয়োজন যে তুমি কেন চেঞ্জ করছো। ওকে। তাহলে এখানে দেখো, সবার প্রথমে আমার যে প্রবলেমটা চোখে পড়ছে সেটা হচ্ছে গিয়ে এই যে সার্চ বলে যে তুমি লিখেছো, সার্চ কথাটা লিখেছো, এটা কিন্তু পড়া যাচ্ছে না। ঠিক আছে। হুম হুম। ক্লিক করার আগে তো সার্চ কথাটা লেখা থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই হিসাবে ঠিক আছে। আর যদি এমনি ইনিশিয়ালি বলো তাহলে একটুখানি ডার্ক করে দিন। আর সার্চের এই ওয়ার্ডটা মাঝখানে রেখে, যেটা মাঝখানের থেকে আমার মনে হয় লেফট সাইডে যদি তুমি দাও এই সার্চ কথাটা, লেফট অ্যালাইন করো, তাহলে বেটার লাগবে একটু। ঠিক আছে। আর বেস তো হয় হচ্ছে কি লেফট সাইডে সার্চের আইকনটা দিলে দেন তুমি সার্চ কথাটা লিখবে। ঠিক আছে। আর আর এই যে তুমি অ্যাড টু কার্ট টাইপের যে বাটনটা, এটা তোমার একটা লাভের মধ্যে প্লাস দেওয়া, ওইটাকে ছোট করবে। ঠিক আছে। আর ওভারঅল দেখো, যেটা আমি নাদিমকেও বলছিলাম, যে তোমার চারদিকে একটু বেশি হোয়াইট স্পেস হয়ে গেছে। ঠিক আছে। এই হোয়াইট স্পেস গুলো কমানো যেতে পারে, লেফট আর রাইট সাইডে মেনলি। মানে তুমি পুরো জিনিসটা উইডথটা বাড়িয়ে দিতে পারো। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, তুমি ইভেন্টস এ যে আইকনটা দিয়েছো লেফট সাইডে, এটা আইকন ছিল না, আইকনের জায়গায় ইভেন্টের ছবিগুলো ছিল, যেটা নাদিম দিয়েছিল। ঠিক আছে, ওটা ছবি দিয়ে রিপ্লেস করে দিই। ব্যাস, তাহলে ঠিক। আর এই তোমার নেভিগেশনের আইকন গুলো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো একটু ছোট করে দিও। আর আলাদা করে দিই, ওটা তো হয়ে যাবে। আর আরেকটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে তোমার পুরো ডিজাইনে সবকটা এলিমেন্টারি কালার সেম। ঠিক আছে। এটাও কিন্তু একটা প্রবলেম, সবকিছু কালার সেম দেবে না কখনো, তাহলে বোঝা যাবে না যে কোনটা সার্চ বার বা কোনটা একটা ক্লিকেবল কার্ড বা কোনটা নেভিগেশন মেনু। ঠিক আছে। কালার চুজ করার কিছু বেসিক রুল সেট আছে, যেগুলো বললাম যে ডিসকাস করবো। বাট এরম কোনো হার্ডকোর প্রসেস নেই যে তুমি এইটার মধ্যে দিয়ে গেলে জানতে পারবে যে কি কি কালার ইউজ করবে। তোমাকে সবসময় ট্রায়াল অ্যান্ড এরর করতে থাকতে হবে। এবং ফিগমাতে সুবিধা এটাই যে তুমি তো মাল্টিপল ফ্রেম বানাতে পারো। তো ফ্রেমের মধ্যে প্রত্যেকটা ফ্রেমে তুমি সেম ডিজাইনই বিভিন্ন কালারে বানাতে পারো পাশাপাশি। দেন তুমি পাশাপাশি দেখে কম্পেয়ার করতে পারো যে কোনটা বেটার লাগে। এভাবেই কিন্তু হয়, মানে এরকম না তুমি করার আগে থেকেই জানো যে এই কালার গুলো আমি ইউজ করবো। ঠিক আছে। আর যে কোনো কালার, এটা একটা ছোট্ট পয়েন্ট বলে দিই, যে কোনো কালার ইউজ করার আগে এই জিনিসটা মাথায় রাখবে। তোমাদের যেহেতু এটা অ্যাকচুয়াল প্রজেক্ট নয়, তাই অতটা ম্যাটার করছিল না। বাট যখন তোমরা অ্যাকচুয়াল প্রজেক্ট করবে, যে কোনো ইউআই ডিজাইন, তার কালার থিম সবসময় কোম্পানির মোটিভের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে। মানে তুমি যদি আজকে, যেটা প্রথম দিন বলছিলাম আমি, যে তুমি যেটা ফ্যাশন, যেটা ফন্টের জন্য ভ্যালিড ছিল, সেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ই কমার্স যদি তৈরি করো, তার কালার থিম জেনারেলি হয় ইয়েলো কালার হয় বা ব্ল্যাক কালার হয়, এরকম টাইপের কালার গুলো অনেক ইউজ হয়। whereas যদি তুমি একটা লিঙ্কডইন এর মতো বা
ফেসবুকের মতো প্রফেশনাল ফিল্ড ওয়ালা কোনো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে চাই ভাই, তার জন্য কালার থিম কিন্তু অন্যরকম। ঠিক আছে, তো কালার থিমটা তোমাকে ওই যে যে ব্র্যান্ডের তুমি ওয়েব ডিজাইন করতে চাইছো তার সাথে যেন অ্যালাইন্ড হয়, এটা তোমাকে সবসময় লক্ষ্য রাখবে। ঠিক আছে, এটার এই স্পেসিফিক কেসে তোমার কোনো লোগো আমি দিইনি বা কোনো থিম আমি বলিনি, তাই এটার জন্য জিনিসটা অ্যাপ্লিকেবল নয়। বাট নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবে। ওকে, ঠিক আছে। আর বাকিরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও। হ্যাঁ, অস্মিতা বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পেজ 1-এ একবার যাও। একটা ছোট পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার এই যে হেডিং এর নিচে যে টেক্সটটা আছে, টেক্সটটা তোমার সেন্টার অ্যালাইন্ড হবে, লেফট অ্যালাইন্ড করেছে। ঠিক আছে, এটা না, এটা 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 তো বাটনটা, ওর উপরের টেক্সট আপলোড ক্লাস স্টাডি মেটেরিয়াল, এটা হ্যাঁ, এটা সেন্টার অ্যালাইন্ড হবে। ওকে। আর হচ্ছে এই বাটন গুলোর মধ্যেও সেম, যে আপ ডাউন সেল এগুলো যেগুলো আছে বাটন, এখানেও টেক্সট গুলো এই বাটনের একদম মাঝখানের পজিশনে থাকে। সেলটা নেই, ডাউনটাও নেই, আপটা আছে। ঠিক আছে, হ্যাঁ, হরিজন্টালি এখনো অ্যালাইন। ঠিক আছে, আর ওটা নিচের টেক্সটটা সেন্টার অ্যালাইন করে দিও। হুম হুম হুম, এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা না, এটা না, এটা পজিশনের অ্যালাইনমেন্ট। নিচে যাও, একটু নিচে স্ক্রল করো, হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার পেজ 2টা দেখো। হুম, তোমারও কিন্তু একই প্রবলেম। আইকন গুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর আইকনের কালার গুলো যেটা বললাম, ফ্ল্যাট আইকন থেকে সবসময় আইকন তুলবে। একটা কন্টিনিউটি থাকা প্রয়োজন আইকন গুলো, ঠিক আছে। আর চেষ্টা করবে এই ধরনের আইকন গুলোকে সবসময় অ্যাভয়েড করা। এগুলো আমি আমার এক্সপিরিয়েন্সে কখনো দেখিনি এরকম টাইপের আইকন। ঠিক আছে। ওকে। আর তোমার পজিশনের অ্যালাইনমেন্ট গুলো ঠিক ঠিক নেই। কম কলকাতা, এটা রাইট সাইডে পড়ে গেছে অনেকটা, সার্চ বারটা রাইট সাইডে পড়ে গেছে। দেন তোমার নেক্সট ক্লাসের নিচের পুরো সেগমেন্টটা যে একটা ক্লিকেবল লিঙ্ক বা ক্লিক করলে কিছু হবে, এই জিনিসটা কিন্তু আসছে না, মনে হচ্ছে না, শুধু টেক্সট। ঠিক আছে। নেভিগেশনের আইকন গুলো সাইজ ঠিক আছে, শুধু ওই যেটা বললাম আইকন গুলো চেঞ্জ করে ঠিক করে দিও। ঠিক আছে, করতে থাকো, হবে। আর কেউ করেছো? হুম হুম।
তুমি জাস্ট একটু মিউট করে দাও, তোমার কথাটা খুব ইকো হচ্ছে। আহ এখানে তো সবার আগে এই জয়ন্ত মুখার্জি যেটা লেখা, ওটা কিন্তু আই এম জয়ন্ত মুখার্জি ডেসক্রিপশনটা ওটার সাথে অ্যালাইন্ড হবে, এটা মাঝখানে চলে এসেছে। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে তোমার সার্চ বার যেটা আছে, সার্চ বারে কোথাও ওই প্লেস হোল্ডার বলে যে জিনিসটাকে, এখানে এখানে ক্লিক করলে সার্চ হবে, এবার যেমন লেখা থাকে না সার্চ কি, আর সেই টেক্সটটা কিন্তু মিসিং, তো এটা বোঝা যাচ্ছে না যে এটা সার্চ বার কি। দেন তোমার এটা ঠিক আছে, ওটা হোমওয়ার্ক অর ক্লাস ওয়ার্ক হতো না, ওটা একটা ট্যাগ বেসিক্যালি, মানে এই যে ক্লাসটা, এটা একটা মানে হোমওয়ার্ক স্পেসিফিক ক্লাস না ক্লাস ওয়ার্ক, এটা এটা মেনশন করা নেই। যে কোনো একটা হবে, দুটো হবে। দেন হচ্ছে ইভেন্টস সেকশনে এই যে ছবিটার উইডথটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছবিটা স্কোয়ার শেপ ছবি ইউজ করলে বেটার হতো। আর এই যে তোমার যেটা অ্যাড টু ফেভারিটস বলে যে মেন আইকনটা আছে, ওই আইকনটা মাঝখানে হতো, ওটা উপরে উঠে গেছে। ঠিক আছে, আর এখানে একটা অন্য আইকন ইউজ করতে হবে, এই আইকনটা ঠিক এই অ্যাড টু ফেভারিটস এর সাথে মানাচ্ছে না, অ্যাড টু ফেভারিটস এর সাথে যেন এলে ওই লাভ সাইনটাই দেয়। যে কোনো জায়গায় ই কমার্সেও দেখবে কার্ট বাটে এই লাভ সাইনটা জেনারেলি দেওয়া থাকে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে এই মেনু আইকন গুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ছোট করবে এটা। আর যেটা বললাম যে একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দেবে যাতে ডিস্টিংগুইশ করা যায়। ঠিক আছে, আর যেটা লাস্ট যে কালার থিওরির কথা বলছিলাম, যে সবকটা কালার কিন্তু সেম হয়। ঠিক আছে, আর তোমার ক্ষেত্রে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে তোমার হোয়াইট স্পেসটা একটু বেশিই কম হয়ে গেছে, বাকিদের তেমন বেশি হয়ে গেছিল, তোমারটা বেশি কম হয়ে গেছে। একটু লেফট আর রাইট থেকে একটুখানি জায়গা ছেড়ে দিন। ঠিক আছে, শোনা যাচ্ছে না তোমার কথা। হুম, হুম, হুম। এখানে কোনটা ফিক্স করেছো? আচ্ছা, রাইটেরটা কি এমনি নেই? মানে রাইটেরটা ফিক্স করে কি লেফটটা করেছো না, মানে দুটোই সেম? ওকে, রাইটেরটা কি আমি আগের দিন প্রবলেম গুলো বলেছিলাম? ওকে, আর লেফটেরটা কি কি ঠিক করেছো? একটু নিচে স্ক্রল করো, তোমার এই লেটস স্টার্ট বাটনটা দেখা যাচ্ছে। নিচে স্ক্রল করো। ওকে, এখান এখানে যেটা ঠিক করার, সেটা হচ্ছে গিয়ে একটু মিউট করে দাও। ইকো হচ্ছে তো, আমি আমার ফ্লোটা কেটে যাচ্ছে। হ্যাঁ, এখানে এটা ঠিক করে সেটা থেকে প্রথমে লেট স্টার্ট কথাটা অনেকটা বড় হয়ে গেছে, এটা ছোট হবে। আর যে কোনো বাটনের চারপাশে একটুখানি স্পেস দেবে, মানে এই যে লেট স্টার্টের পেছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা একটু স্পেস থাকবে, মানে কি করে বলবো, যেটা আমাদের সেদিন যে ডিজাইনটা করেছিলাম নেক্সট থেকে প্রেজেন্ট করি। তুমি অফ করো না, জাস্ট দেখে নাও আমার screen। দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে?
ওকে, দেখো এখানে লেট স্টার্ট যে কথাটা আছে, এরপরে দেখো অনেকটা স্পেস আছে। এই যে জিনিসটা, এটাকে প্যাডিং বলা হয়, ঠিক আছে? এই যে এক্সট্রা স্পেসটা দেওয়া হয়, তার কারণটা সাইন্টিফিক কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে, যখন বিশেষ করে অ্যাপের জন্য, অ্যাপ তো আমরা আমাদের টাচ দিয়ে ইউজ করি, আঙ্গুল দিয়ে ইউজ করি। তো বাটনে যদি একটা এক্সট্রা স্পেস না থাকে, সেক্ষেত্রে কি হয়, যেমন তোমার ডিজাইনের ক্ষেত্রে, কেউ লেট স্টার্ট কথাটা ক্লিক করতে গেলে কোনো আশেপাশে স্পেস নেই বলে কেউ যদি একটুখানি বাইরে ট্যাপ করে, তাহলে কিন্তু বাটনটা কাজ করে না। ওই জন্য এই প্যাডিং বলে জিনিসটা দেওয়া, ঠিক আছে? আর দেখতেও ভালো লাগে, তো ওটা দেব। আর নেক্সট হচ্ছে গিয়ে তোমার, আর নেক্সট হচ্ছে কি, এই যে আপলোড ক্লাস স্টাডি মেটেরিয়ালস, ক্রিয়েট ইলেকট্রিক ফ্যাক্টরস, এই টেক্সটটা একটু ছোট হবে, ঠিক আছে? আর বাকি ঠিক আছে, বাকি মোটামুটি ঠিক আছে। এখানে ছবি যেটা ইউজ করেছে না, ওটা ঠিক এই ডিজাইনটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট নয়, ওই জন্য একটুখানি অড দেখতে লাগে। হুম। হুম, ঠিক আছে। আর কিছু করেছো? হুম হুম, ঠিক আছে, দেখে দেখে বানাও, অসুবিধা নেই। হুম, এটা অনেকটা রিজ মাই ট্রেনের মতোই হবে। আরে কথা বলতে না করছে না। হ্যাঁ, এটা রিজ মাই ট্রেনের মতোই হয়েছে অনেকটা। এখানেও দেখো সেম, ওই যে এই HWH বা PRY, যে যে স্টেশনের কোড গুলো আছে, ওগুলো একটুখানি প্যাডিং দিতে হবে, ঠিক আছে? মানে কোলাইড করে যাচ্ছে টেক্সটটা, পড়ে যাচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে, ঠিক আছে? বাকি যে তোমার আজাদিন এক্সপ্রেসের পাশে যে ক্রসটা ইউজ করেছো, ক্রসটা একটু বেশি বোল্ড হয়ে গেছে। বা হাওড়া, এই ক্রস বাটনটাকে একটু লাইট করে দিও। দেন এই যে তোমার একদম উপরে হোয়ার ইজ মাই ট্রেনের লেফট সাইডে যে এটা আছে, এটা কি লগ আউটের বাটন নাকি? এটা আই গেস এটা এটা ব্যাক সাইডে হবে, মানে অ্যারো ডিরেকশনটা বোধহয় উল্টো হবে নাকি? এক সেকেন্ড, আমি দাঁড়াও দেখে নিই। আচ্ছা, ওটা হ্যামবার্গার আইকন ছিল। হ্যামবার্গার আইকন জানো? হুম, হ্যামবার্গার আইকন হচ্ছে বেসিক্যালি, তোমরা তো ওয়েবসাইট ডিজাইন তো করছো, ওখানে একটা প্রবলেম সবসময় দেখবে যে, তোমরা যে ওয়েবসাইটের নেভিগেশন মেনুগুলো বানাও, ওগুলো এরম থাকে, ওগুলো পরপর মেনুগুলো নাম লেখা থাকে, একটা উপরে ন্যাভবার বলে, ওই ন্যাভবার থাকে, তার মধ্যে বিভিন্ন মেনুগুলো থাকে। মোবাইলের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, ওরম করে পাশাপাশি আইকন গুলো দিলে ধরবে না, কারণ মোবাইলে জায়গা কম। ওই জন্য কি হয়, একটা আইকন দেওয়া হয়, যে আইকনটাকে হ্যামবার্গার আইকন বলে। এটা খালি জেনারেলি মোবাইলের জন্যই হয়, পিসিতে হয় খুব কম। এই হ্যামবার্গার মেনুটা ক্লিক করলে তোমার পিসিতে যে মেনুগুলো পাশাপাশি ছিল, ওগুলো ওগুলো ওই মেনুটার মধ্যে খোলে, ঠিক আছে? যেমন তুমি তোমার হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটার মধ্যে ওই ওই আইকনটা ক্লিক করে দেখো, দেখবে পাশ থেকে একটা জিনিস খুলবে, সেখানে অনেকগুলো মেনু থাকবে, যেমন ল্যাঙ্গুয়েজ, ট্রেন, সিটি, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু থাকবে, ঠিক আছে? এটা দেখতে, হ্যামবার্গার মেনুটা দেখবে একটা হ্যামবার্গার যেরকম হয়, যে ওপরে দুখানা লেয়ার থাকে আর মাঝখানে তোমার আহ, যে প্যাটিটা থাকে, তো ওরকমই দেখতে হয় বলে ওই যে এটাকে হ্যামবার্গার আইকন বলে, ঠিক আছে? ঠিক আছে, এটা ভালো হয়েছে। এখানে এটা কয়েকটা চেঞ্জ করে নিলেই ঠিক হয়ে যাবে, অনেকটা অ্যাকিউরেটই বানিয়েছো,
ঠিক আছে, একটু হোয়াইট স্পেসে প্রবলেম আছে, যেমন তোমার এই সার্চ হিস্ট্রি সেকশনে লেফট সাইডে একটুখানি ফাঁকা ছিল। ঠিক আছে, বাকি ঠিক আছে। হুম হুম হুম। আর কারো দেখানো বাকি? আকাশ করেছো? আচ্ছা। হুম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও, কারণ যেটা বললাম যে আজ থেকে তো মোটামুটি ফটোশপ শুরু হবে, তো আরো প্রেসারটা বেড়ে যাবে। হুম। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের এজেন্ডাটা আমি বলে দিই সবার আগে। প্রথমে আমরা ফিগমাতে যেটুকু ছোট্ট সেকশন বাকি আছে সেটা থেকে প্রোটোটাইপিং করবো। দেন আমরা প্রোটোটাইপিং এর পর কালার থিওরি, যেটা আজকে তোমরা অনেকেই প্রবলেমটা করছো যে কালার কালার ঠিক মতো চুজ করতে পারছো না। তো কালার চুজ করার পেছনে কি কি রুল কাজ করে সেগুলো আমরা দেখবো। কয়েকটা টেকনিক্যাল টার্মিনোলজিস আছে, এগুলো খুব মানে যেখানে টেকনিক্যাল টার্মিনোলজিস থাকবে ওগুলো খুব ভালো করে দেখবে, কারণ যে কোনো ইন্টারভিউতে ওই টার্ম গুলো থেকে কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি আসে। ঠিক আছে, তো ওই টেকনিক্যাল টার্মিনোলজিস, কালার রিলেটেড যা যা হয় সবকিছু আমরা দেখবো মেন গুলো। দেন লাস্টে আমরা ফটোশপ একটু বেসিক দেখবো, ফটোশপের মেনুটা ওটা সম্পর্কে একটু জানবো, খুললে কি কি ইন্টারফেস আসতে পারে বা কি করে পেজ তৈরি করবো সবকিছু একটু দেখবো। ঠিক আছে, শুরু করি। সবার আগে আমি ফিগমাটা দিয়ে শুরু করি। রেকর্ডিং তো রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, আমার ফিগমা স্ক্রিন ভিজিবল। হুম। ওকে। আমাকে কেউ বলো প্রোটোটাইপ, যেটা বলেছিলাম প্রোটোটাইপ জিনিসটা কি, একবার রিক্যাপ করে নি ছোট্ট করে। বলো শুভম, বলো। মনে আছে? না না, ওটা প্রোটোটাইপ। প্রোটোটাইপ হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি যে ফিগমা ডিজাইন এতদিন বানালে সেটার সাথে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপের একটা বেসিক ডিফারেন্স। সেটা কি? তুমি যখনই কোনো ওয়েবসাইট বা অ্যাপ খোলো, তখন তুমি যে কোনো বাটন ক্লিক করলে অন্য কোনো জায়গায় যেতে পারো, অন্য কোনো পেজে যেতে পারো, বা স্ক্রোল আপ স্ক্রোল ডাউন করতে পারো। ঠিক আছে, বাট ফিগমাতে তুমি তো জাস্ট একটা পেজের মধ্যে ছবি এমবেড করছো, টেক্সট এমবেড করছো, এই করছো। ঠিক আছে, তো তোমার ক্লায়েন্টকে বা তুমি তো ইউআই যেটা ডিজাইন করছো, ইউআইটা ডিজাইন করার পর একজন প্রোগ্রামার ওটা কোড করবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার কোড লিখবে। তো সে যখন কোড লিখবে, ওর কোড লেখার আগে কিন্তু আগে জানা দরকার যে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হবে। একটা একটা মেশিন, একটা অ্যাপ যখন বানাচ্ছো, একটা মোবাইলে সেই অ্যাপটা দেখতে কেমন হবে সেটা দেখে কিন্তু তারপরে প্রোগ্রামিং করা শুরু করবে। একজন প্রোগ্রামার কিন্তু কখনো বুঝতে পারবে না যে তুমি তাকে যদি এই ফিগমার পেজটা ধরিয়ে দাও, ও কিন্তু দেখে বুঝতে পারবে না যে কোন পেজের পর কোনটা আসবে বা কোনটা ক্লিক করলে কোনটা আসবে, আনটিল সে ইউআই ইউএক্স সম্পর্কে জানে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি সে জানে না, তাহলে তার পক্ষে বোঝা খুব কঠিন। তো আমাদেরকে ডিজাইনটা এমন ভাবেই বানাতে হবে যেন যে একদম লেম্যান বা যার সাথে ইউআই ইউএক্স এর সম্পর্ক নেই, কেউ যেন এসে আমার অ্যাপটা বা আমার ওয়েবসাইটটা কেমন হবে, এক্স্যাক্টলি কিভাবে কাজ করবে, এই ফিলটা নিতে পারে। ফিল নেওয়ার প্রধান কন্ডিশনটা কি, যেটা বললাম, যে এই প্রত্যেকটা বাটন, যে বাটন গুলো ওয়ার্কিং হবে, বা একটা ওয়েবসাইটে যা যা হয় বেসিক্যালি যা যা আমি করতে পারি সমস্ত জিনিস যেন আমি আমার ফিগমার এটাই করতে পারি। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে ফিগমাতে যেটা বানাচ্ছে ওটাই কি একটা ওয়েবসাইট বা অ্যাপ হয়ে গেলো? তাহলে না, সেটা কিন্তু না। তুমি যে ছবিগুলো লাগিয়েছো ওই ছবিগুলোই কিন্তু বেসিক্যালি তুমি, আমি দেখাবো যখন, এই ছবিগুলোই তুমি প্লে করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, খুব সিম্পল অ্যানিমেশনের মাধ্যমে বা বা যেভাবেই হোক।
এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ওয়েবসাইট নয়, এটা জাস্ট একটা তোমার এই যে পেজটা বানালে ওটার একটা শো আপ, আর কিছু না। এর ভেতরে কোনো ব্যাকএন্ড নেই, কোনো ডেটাবেস নেই, কিচ্ছু নেই, জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এটাকেই বলে যে প্রোটোটাইপ, যেটা তোমার ফিগমা ডিজাইনের একটা লাইভ ফর্ম, যেটাতে লাইভলি তুমি কিছু করতে পারো, ঠিক আছে? বুঝলে সবাই? হুম। আচ্ছা। হুম, দেখো ফিগমাতে তুমি যে ডিজাইনটা করলে নাকি, এই ডিজাইনটা তুমি যদি আজকে কোনো ডেভেলপারকে দাও বা তোমার ক্লায়েন্টকে দাও, ঠিক আছে, আমি ধরছি ক্লায়েন্ট কি দিলে তুমি, ঠিক আছে, তোমার ক্লায়েন্ট কি ডিজাইনটা দেখে বুঝবে যে কোন পেজের পর কোন পেজটা আসবে? শুধু যদি এই পেজটা তুমি দাও, আমরা জানি যে ইউআই কি, তা আমরা বলতে পারবো যে হ্যাঁ এটার পর এটা আসবে, তোমার ক্লায়েন্ট কি সেটা বুঝতে পারবে? তাহলে ক্লায়েন্টকে আমাদের বোঝাতে হবে যে আমরা কি জিনিস বানাতে চাইছি। ও কখন বুঝবে? যখন ও ওই ওই অ্যাপটা নিয়ে বা ওই ওই যে ডিজাইনটা আছে সেটা নিয়ে একটু নাড়াঘাটা করে দেখতে পারবে, যে এটা ক্লিক করলে, আচ্ছা এটা ক্লিক করলে এরকম হবে, এটা ক্লিক করলে, এটা স্ক্রোল করলে এরকম অ্যানিমেশন হবে। এই জিনিসগুলো যখন ও দেখতে পাবে তখন ও বুঝতে পারবে যে হ্যাঁ আমি তো এরকমই চাইছিলাম ডিজাইনটা। ঠিক আছে, এটা এটুকু বুঝলে? এই যে জিনিসটা আমরা করছি, যে এই যে পেজ গুলো যেগুলো এখন জাস্ট একটা ছবি হয়ে পড়ে আছে, আমরা খালি গ্রাফিক ডিজাইনিং এর মতো কয়েকটা এলিমেন্টকে একসাথে এনে করেছি, এইটাকে যখন আমরা একটা ওয়েবসাইটের মতো রূপ দেবো, মানে একটা অ্যাপের মতো রূপ দেবো, যেখানে আমরা বিভিন্ন বাটন ক্লিক করে বিভিন্ন জায়গায় স্ক্রোল করতে পারি বা যেখানে ইচ্ছে যেতে পারি, এই জিনিসটা যেই মাত্র হবে ওই তখন আমরা এই পুরো ডিজাইনটাকে প্রোটোটাইপ বলবো। এবার বুঝলে? বাকিদের কারো ডাউট? বলো, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। শুভম, বুঝেছো এবার? কোথায় ভুল করছিলে বুঝেছো? আমি করে দেখাই, তাহলে দেখবে যা 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 ডাউট আছে যদি কারো থাকে তাহলে একদমই ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখো আমি কোথায় আছি এখন, আমার পেজেস এর মধ্যে বেসিক বেসিক ফিচার যেটা আছে পেজ, ওটা আমি ক্লিক করে আছি। আমি জাস্ট কি করব, এইখানে দেখো কর্নারে, এটা একটু সরিয়ে দিই, কর্নারে দেখো ডিজাইনের পাশে প্রোটোটাইপ বলে একটা সেগমেন্ট আছে, ঠিক আছে, সবাই খুলে নাও, সাথে সাথে করতে থাকো। প্রোটোটাইপে আমি যখনই ক্লিক করব, দেখো আমার এটা সিলেক্ট হলো, একটা হোম পেজটা আমার সিলেক্ট হয়ে গেলো ফ্লো ওয়ান বলে। এটা কেন হলো? কারণ আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল। তোমাদের কি হবে, তোমাদের কয়েকটা অপশন আসবে যেখানে তোমাদের চুজ করতে বলবে যে তোমাদের ইনিশিয়াল ফ্রেমটা কোনটা হবে। ইনিশিয়াল ফ্রেম মানে যেখান থেকে তোমার ইউআইটা দেখানো শুরু হবে। যেমন প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে কোনো অ্যাপ যখন আমরা খুলি বা যে কোনো ওয়েবসাইট যখন খুলি, তখন হোম পেজ থেকে ওয়েবসাইট বা অ্যাপটা শুরু হয়। সেরকম আমাদের প্রোটোটাইপটা কোথা থেকে শুরু হবে? আমাদের প্রোটোটাইপটা আমরা চাইছি যে এই দ্য অনলি স্টাডি অফ ইভিল এভার নিট এখান থেকে শুরু হোক, তো আমরা আমাদের ফ্লোটাকে দেখো, এখানে ফ্লো ওয়ান এখান থেকে শুরু করি, ঠিক আছে? দেন আমরা প্রোটোটাইপের মধ্যে আছি, এবার দেখো আমরা যখনই কোনো বাটনে ক্লিক করব বা কোথাও হোভার করবো, দেখো এখানে একটা নতুন জিনিস হচ্ছে, আগে এই জিনিসটা ছিল না। এটা হচ্ছে কি, একটা প্লাস সাইন দেখো এখানে দেখা যাচ্ছে, আমি যেখানেই যাই না কোনো, লেট স্টার্টের মধ্যে যাই বা এখানে চলে যাই, এখানে দেখো প্লাস সাইন দেখা যাচ্ছে, ছবিতেও একটা প্লাস সাইন দেখা যাচ্ছে। এই প্লাস সাইনে যেই মাত্র আমি ক্লিক করবো, কোথায় বলে যে প্লাস সাইনে যেই মাত্র আমি ক্লিক করবো, দেখো একটা অ্যারো বেরোলো এখান থেকে, ঠিক আছে? এবার এই অ্যারোটা নিয়ে আমি যে কোনো জায়গায় আমি পয়েন্ট করতে পারি। আমি এখানে পয়েন্ট করতে পারি, বা আমি এখানে পয়েন্ট করতে পারি, বা আমি এই ছবিতে পয়েন্ট করতে পারি। আমি যদি চাই আমি এই পাশের পেজটাতেও পয়েন্ট করতে পারি, দেখো এটা পাশের পেজে পয়েন্ট করবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হচ্ছে গিয়ে যখনই কেউ লেট স্টার্টে ক্লিক করবে, তখনই আমার পেজটা মুভ হয়ে এইখানে চলে যাবে, এই পেজটাই পুরো চলে যাবে, ঠিক আছে? আর যখন আমি অ্যারোটা দিলাম, অ্যারোটার সাথে আমার কয়েকটা অপশন এলো। অপশন গুলো কি একটু দেখি। প্রথমে এলো দেখো ট্রিগার। ট্রিগার মানে মানে কি করলে আমার এই জিনিসটা ঘটবে, মানে এই অ্যারো এই পেজ থেকে এই পেজে যাবে, অ্যাকশনটা হবে কি করলে। অন ট্যাপ আছে, অন ড্র্যাগ আছে, অন হোভারিং আছে। এগুলো মানে কি, আমি এই বেসিক তিনখানা আছে, এই তিনখানাই বলছি। অন ট্যাপ মানে হচ্ছে তুমি ক্লিক করলে, বা যদি ফোনে থাকো, মানে বেসিক তোমার অ্যাপ ডিজাইন হয়, তাহলে তোমার হাত দিয়ে প্রেস করলে, যেটাকে ট্যাপিং বলে, সেটা করলে হবে। অন ড্র্যাগ মানে তুমি কোনো জিনিসকে যদি ড্র্যাগ করো বা স্ক্রোল করো, তাহলে তোমার এই ট্রিগারটা কাজ করবে।
আমরা এখন অন ট্যাপই রাখছি, ঠিক আছে। দেন কি আছে দেখো, অ্যাকশন। অ্যাকশন মানে, অ্যাকশন বলছে আমরা কি করতে চাইছি, আমাদের মোটিভটা কি, এই বাটনটা ক্লিক করলে কি করতে চাইছি। দেখো কি বলছে, নেভিগেট, মানে এই বাটনটা ক্লিক করলে আমরা কোথাও নেভিগেট করতে চাইছি, ঠিক আছে। আর কি কি আছে দেখো, নেভিগেট টু ছাড়া ব্যাক। ব্যাক মানে কি, আগের যে ফেজে ছিল ওটাই চলে যাবে, ঠিক আছে। স্ক্রোল টু মানে কি, যদি তোমার পেজটা আরো লম্বা হতো, এখানে তো এই পেজটা এটুকুই আছে, যদি আরো লম্বা হতো তাহলে স্ক্রোল টু করলে যেই যেই সেগমেন্টে তুমি অ্যারো দেবে সেখানে জিনিসটা স্ক্রোল হয়ে চলে যাবে, ঠিক আছে। দেখবে একটা, অনেক ওয়েবসাইটে একটা বাটন থাকে টপ রাইটে না বটম রাইটে, একটা ওপর দিকে অ্যারো থাকে, সেখানে লেখা থাকে ব্যাক টু টপ। তখন তুমি ব্যাক টু টপ বাটনটা ক্লিক করো, দেখবে যে স্ক্রোল হয়ে পেজের একদম উপর চলে গেল। এইরকম টাইপের জিনিস, যেটা ক্লিক করলে স্ক্রোল হয়ে কিছু করবে। বা আমি কি করতে পারি, ওপেন লিঙ্ক করতে পারি, এটা আমার কাছে অপশন আছে। আরো অনেক অ্যাডভান্স অপশন আছে, ওগুলো এখন জানার দরকার নেই, ঠিক আছে। দেন অ্যাকশনের পর ওগুলো বেসিক্যালি অতটা কাজেও লাগে না। দেন কি আছে, ডেস্টিনেশন। ডেস্টিনেশন দেখিয়ে দিচ্ছে কি, ডেস্টিনেশন হচ্ছে আমার ফ্রেম, যেটার নাম হচ্ছে ড্যাশবোর্ড। দেন কি বলছে, অ্যানিমেশন। আমি অ্যানিমেশনও দিতে পারি। ইনস্ট্যান্ট অ্যানিমেশন মানে আমি ক্লিক করবো সঙ্গে সঙ্গে পেজ চলে যাবে, যেটা জেনারেলি একটা অ্যাপে হয়। বাকিগুলো খুব স্পেশাল কেস ছাড়া অ্যাপে ঘটে না। সেটা হচ্ছে ডিসলভ বা মুভ ইন মুভ আউট, এগুলো একটা অ্যানিমেশনের টাইপ। যদি তোমরা কখনো বেসিক ভিডিও এডিটিং করে থাকো, ওখানে দেখবে এরকম টাইপের থাকে। ডিসলভ মানে স্ক্রিনটা একটু ব্লার টাইপের, হয়তো একটু ফেটে ফেটে গিয়ে দেন নতুন স্ক্রিন চলে আসে। এগুলো জেনারেলি কোনো ইউআইতে থাকে না, তোমরা ইনস্ট্যান্টই মোটামুটি ইউজ করবো, ঠিক আছে। তো হলো, তাহলে এইটা কানেক্ট হলো। এবার দেখি যে লাইভ জিনিসটা কাজ করছে কিনা, আমি যেটা চাইছি সেটা হচ্ছে কিনা, কি করে দেখবো। দেখো প্রোটোটাইপের ওপরে একটা প্লে বাটন আছে, আমি যেই মুহূর্তে প্লে বাটনটা ক্লিক করবো, দেখি করি, দেখো পাশে আরেকটা ট্যাব খুলে গেল। এখানে কি হবে, এখানে তারা স্ক্রিন খুলছে। এই দেখো, এটাই আমি বলছি। এখানে তোমার যে অ্যাপটা, এটা একটা অ্যাপের ফ্রেমের মধ্যে কেমন দেখতে লাগবে সেই এক্স্যাক্টলি ওই তোমার স্ক্রিনটা চলে যাবে, ঠিক আছে। মানে তুমি একটা, এটাকে ধরতে পারো একটা তোমার ভার্চুয়াল মোবাইল, এখানে কিরম লাগবে। হ্যাঁ, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি হোম স্ক্রিনটা খুলেছিলাম, প্রেজেন্ট করেছিলাম, তাই হোম স্ক্রিনটা দেখা যাচ্ছে। এবার দেখো আমি যেই মুহূর্তে লেট স্টার্টে ক্লিক করবো, দেখো আমি চলে গেলাম কোথায়, নেই পেজটা। কেননা আমি ওখানে দিয়েছিলাম যে আমি যখনই হোম, এই তোমার লেট স্টার্টে ক্লিক করবো আমি এই পেজে রিডাইরেক্ট হবো, ঠিক আছে। এবার দেখি তো, আমি এখান থেকে আবার ব্যাক করি, এটাকে বন্ধ করি, একটা কাজ করি। ফর নাও আমি এখানে ধরো ডাউন, যেটা ডাউন বলে অপশনটা আছে, আমি চাইছি যে ডাউন অপশনটা ক্লিক করলে আমি আবার এই তোমার এই হোম পেজে ব্যাক করতে চাইছি, ঠিক আছে। এই দুখানা আমার কাছে প্রোটোটাইপের ফ্লো আছে। আমি যদি আরেকবার প্রেজেন্ট করি, দেখি কি হয়। এবার দেখো, আমি যদি লেট স্টার্টে ক্লিক করি তাহলে আমি এই পেজটায় গেলাম। আর যেটা বলেছিলাম, আমি যদি ডাউনে ক্লিক করি, ডাউনে ক্লিক করলে আমি আবার এই পেজটায় চলে যাবো। বেসিক্যালি কি হলো, আমার এই ফিগমা পুরো ডিজাইনের ফাইলটা এখন আর কেউ দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছি, এই প্রোটোটাইপটা দেখতে পাচ্ছি, যে একটা অ্যাপের আমার ডেমো। আমি এই অ্যাপটা, যে ক্লায়েন্ট আমায় দিয়েছে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে তার ডেমো। আপনার অ্যাপটা এরকম দেখতে লাগবে, প্রথমে এই পেজটা খুলবে, আপনি যদি লেট স্টার্টে ক্লিক করেন আপনি এই পেজে যাবেন। দেন যদি আপনি ডাউন বাটনে আবার ক্লিক করেন, আপনি আবার এই পেজে ফিরে যাবেন। এবার আমি যদি এটা আমার ক্লায়েন্টকে দিই, ও কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে যে কি হলো। বা আমি আমার প্রোগ্রামিং টিমকে যদি দিই, ও বুঝতে পারবে যে এরকম হচ্ছে, আচ্ছা এরকম আমি কোড করতে পারবো। এটাই হচ্ছে বেসিক্যালি প্রোটোটাইপ। এবার কি বোঝা গেল ক্লিয়ারলি সবাই? ঠিক আছে, তাহলে সবাই প্রোটোটাইপ তৈরি করতে পারবে। ওকে, তোমাদের টাস্ক হচ্ছে, তোমরা ইউআইটা তো করবে, নেক্সট দিন তোমরা প্রোটোটাইপ নিয়ে একটু নাড়াঘাটা করবে, যেগুলো তোমার পয়েন্ট গুলো বললাম যে ইন্টারাকশনে তোমার কি হতে পারে, ট্যাপিং এর উপর হতে পারে, স্ক্রোলিং এর উপর, অ্যাকশন কি কি হতে পারে। এই প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরা ট্রায়াল এন্ড এরার টেস্ট করে করে দেখবে যে প্রত্যেকটা ক্লিক করে বা কি কি হচ্ছে, ঠিক আছে। প্রচুর অপশন আছে বললাম তো, প্রত্যেকটা দেখে তোমরা এক্সপ্লোর করবে আর কি। ঠিক আছে।
তো আমি আগে এগোই। ওকে, তাহলে এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের করবো ইউআই ডিজাইনে, সেটা হচ্ছে গিয়ে কালার থিওরি। হ্যাঁ, আমি এটা আগে কেন বলিনি তার কারণ হচ্ছে তোমাদের আগে বেসিক কিছু ইউআই তৈরি করতে জানা উচিত, তাহলে তোমরা ইউজ কেস গুলো বুঝতে পারবে যে তোমরা যেটা করছিলে সেখানে কি কি ভুলছো। ঠিক আছে, তোমাদের যদি আমি আগে বলতাম তাহলে জিনিসগুলো থিওরিটিক্যালি থেকে যেত। দেখি কালার থিওরিতে কি বলছে। হুম, হ্যাঁ, দেখ, সবার প্রথমে কালার থিওরিতে বেসিক কোশ্চেন হচ্ছে কালার। কালার কি, তার কালারের টাইপ কি হতে পারে? ঠিক আছে, কালার কি আমরা সবাই জানি। এবার আমরা কি এটা জানি যে কালারের একদম সবচেয়ে বেসিক টাইপ, সবচেয়ে কালারকে ভাঙতে 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 আমি যদি সবচেয়ে মেন টাইপ গুলো বলবো, কি কি কালার মেনলি এক্সিস্ট করে পৃথিবীতে, একদম মেন কালার। যেমন কালার তো ইনফাইনাইট শেড এক্সিস্ট করে। মেন কি কি কালার এক্সিস্ট করে যেগুলো দিয়ে আমরা পৃথিবীর যে কোনো কালার বানাতে পারি? তো কি বলতে পারবে? আচ্ছা, সায়েন্টিস্টদের মতে পৃথিবীতে সবচেয়ে বেসিক মেন কালার হচ্ছে আরজিবি। আরজিবি মানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এটাকে প্রাইমারি কালার বলে, যদিও প্রাইমারি কালার ডেফিনেশন এখন পাল্টে গেছে, বাট বেসিক লেভেলে তুমি ধরে চলতে পারো যে প্রাইমারি কালার হচ্ছে আরজিবি। এটা দেখবে এলইডি লাইটও কথাটা ইউজ হবে, যে কোনো অনেক জায়গাতেই দেখবে আরজিবি কালার। ঠিক আছে, আরজিবি কি, আমি যেটা বলবো রেড, গ্রিন, এই তিনটে কালারই পৃথিবীতে মেনলি এক্সিস্ট করে। এবার তুমি যদি পাশের ছবিটা দেখো, এখানে অনুযায়ী দেখো যে এখানে এই পার্টে রেড, এখানে গ্রিন আর এখানে ব্লু। এবার এই রেড গ্রিন আর ব্লু, এই তিনটের কম্বিনেশনে তুমি যে কোনো কালার তৈরি করো। যেমন রেড আর গ্রিন এই দুটো মিক্স করে হয়ে গেল ইয়েলো, ব্লু আর গ্রিন মিক্স করে হয়ে গেল এই টাইপের নীলের শেড, রেড আর ব্লু এই টাইপের এটা মিক্স করে হয়ে গেল তোমার পিঙ্ক। যখন তিনটে কালার একসাথে মিক্স হবে তখন হয়ে যাবে হোয়াইট। ঠিক আছে, এবার এটা তো আমরা বেসিক তিনখানা চারখানা কালার তৈরি হলো দেখলাম। আমি যদি রেড এর শেড একটু বেশি দিই, গ্রিনের শেড একটু কম দিই, তাহলে একটা কালার তৈরি হবে। ব্লু এর শেড বেশি দিই, গ্রিনের শেড কম দিই, আবার রেড একটুখানি দিলাম বা রেড অনেকটা দিলাম, সেই অনুযায়ী বিভিন্ন কম্পোজিশনে বিভিন্ন টাইপ অফ কালার আমরা তৈরি করতে পারবো। ছোটবেলায় তোমরা যদি কেউ আঁকা শিখে থাকো তাহলে দেখবে তোমাদের ওই অয়েল প্যাস্টেলে বা তোমাদের ওয়াটার কালারে দেখতে যে বিভিন্ন কালার আমরা মিক্স করতাম, বিভিন্ন কালার তৈরি হয়ে যেত। এই সিম্পল, এই একই জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আরজিবি। ঠিক আছে, আরজিবি কে আমরা আমাদের ইউআই এর পৃথিবীতে কি করে রিপ্রেজেন্ট করি দেখি। একইভাবে আমরা কোডিং এর ক্ষেত্রে বা প্রোগ্রামিং এর এইচটিএমএল বা সিএসএস যখন আমরা লিখি, সেম ভাবেই কালারকে রিপ্রেজেন্ট করি। কালারকে রিপ্রেজেন্ট করার মেনলি দুটো টাইপ আছে। আরেকটা টাইপ আছে সেটা আমি বলছি। মেনলি দুটো টাইপ যেটা ইউজ করবো আমরা, ফার্স্ট হচ্ছে আরজিবি রিপ্রেজেন্টেশন, সেকেন্ড হচ্ছে হেক্স রিপ্রেজেন্টেশন। হেক্স মানে হেক্সাডেসিমাল কোড রিপ্রেজেন্টেশন। ওকে, দেখি আরজিবি রিপ্রেজেন্টেশন কি বলছে। আরজিবি রিপ্রেজেন্টেশন মানে আর জি আর ব্লু, মানে রেড, গ্রিন আর ব্লু, এই তিনটের কম্পোজিশন কতটা সেটাকে আমি একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করবো। যেমন দেখো, দেখো এই কালারটা হচ্ছে ফেসবুক ব্লু, মানে ফেসবুকের লোগোতে যে ব্লু কালারটা ইউজ হয় সেটা হচ্ছে এই কালারটা। কিভাবে রিপ্রেজেন্ট করেছে, আর জি আর ব্লু, এর মানে কি, আর হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 59, জি এর ভ্যালু হচ্ছে 89, আর বি এর ভ্যালু হচ্ছে 145। এবার কোশ্চেন তোমরা করতে পারো যে 59, 89, 145 করতে গেলে অ্যান্সারটা হচ্ছে আমরা প্রত্যেকটা কালারকে, প্রত্যেকটা প্রাইমারি কালারকে 0 থেকে 255 এই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু দিই। জিরো মানে হচ্ছে একদম তোমার, যদি আর এর ক্ষেত্রে বা রেড এর ক্ষেত্রে জিরো বলি, জিরো মানে হচ্ছে একদম নেই, রেড কালার নেই। আর 255 মানে ফুল রেড কালার। ঠিক আছে, মানে তুমি ভাবতে পারো যে রেড কালারের ইন্টেন্সিটি কতটা সেটা ডিপেন্ড করছে এই নাম্বারটার উপর। ঠিক আছে, সিমিলারলি জি, জি এর ইন্টেন্সিটি দেখো বলছে 89, আর বি এর ইন্টেন্সিটি হচ্ছে 140। এই কালারটা দেখে আমরা সহজেই বুঝতে পারছি কালারটা কিন্তু ব্লুই হবে, ব্লু এর একটা শেড হবে। কি করে বুঝলাম? বি এর ভ্যালুটা দেখো এখানে বেশি, বি এর ভ্যালু 140 হয় আর বাকি দুটোর ভ্যালু কম, তার মানে
ব্লু এর মতোই হবে জিনিসটা কালার। বোঝা গেল এটা। আর দুটো রিপ্রেজেন্টেশন যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর হোয়াইটের রিপ্রেজেন্টেশন, যেটা আমি বললাম যে আর জিরো বা G0 বা B0 মানে কি, যে কালার গুলো নেই, ইন্টেন্সিটি জিরো। যখন কোনো কালার থাকে না, সায়েন্সের ভাষায় আমরা কি বলি, যেখানে কোনো কালার নেই সেই কালারটা হচ্ছে ব্ল্যাক। সেম কনসেপ্ট দেখো এখানে ইউজ হয়েছে, R0 B0 G0 মানে ব্ল্যাক কালার। আর একটা কি জিনিস আমরা জানি, ভিপজিওর যখন আমরা ছোটবেলায় রামধনু সম্পর্কে যখন পড়েছিলাম, যে সাতটা কালার যখন একসাথে একত্রিত হয়, একটা হুইল টেস্ট আমরা করেছিলাম, যদি তোমরা করেছো কখনো, যে সাতটা কালারকে আমরা যদি হুইল বানিয়ে খুব খুব তাড়াতাড়ি ঘোরাই, তাহলে দেখতে পাবো যে হুইলের কালারটা সাদা সাদা লাগবে। কেননা যখন কোথাও একসাথে সাতখানা কালার প্রেজেন্ট থাকে, তখন নেট আউটকামটা সাদা কালার হিসাবে প্রেজেন্ট হবে। সমস্ত কালার যখন একসাথে থাকে, এখানে সাদা কালার হিসাবে প্রেজেন্ট হবে। সিমিলার কনসেপ্ট এখানে কি ইউজ করেছে, আর এর ইন্টেন্সিটি যখন ফুল, জি এর ইন্টেন্সিটি যখন ফুল, আর বি এর ইন্টেন্সিটি যখন ফুল, তখন আমি পাবো হোয়াইট কালার। ঠিক আছে, এটা হচ্ছে RGB রিপ্রেজেন্টেশন। বলো এখানে কার কার কি প্রবলেম আছে। আকাশ বুঝেছো? গোস্ত, অস্মিতা, সৌমিক, আদিম। ঠিক আছে, না বুঝলে কিন্তু বলবে, ঠিক আছে? ততবার বললে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা 8 জিবি করে ফেললাম। এবার 8 জিবির মতো আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে হেক্স, যেটা বললাম হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। সেটা কি? বেসিক ক্লাস 10 এর কম্পিউটার সায়েন্সে থাকে এখন হেক্সাডেসিমাল কোড। সেটা কি একটা 16 বিটের কোড, যেটা 16 বিটের কোড হয়, সেটাকে আমরা একটা 6 বিটের কোড হিসেবে রিপ্রেজেন্ট করি। বিট মানে কি, এই যে দেখো এক্সাম্পলটা, যে দেখো B5999B, এখানে 3 হচ্ছে একটা বিট, হচ্ছে একটা বিট। এগুলোকে এই প্রত্যেকটা যে ওয়ার্ড বা নাম্বার দেখছো, এগুলোকে একটা বিট। এখানে কি হয়, হেক্সাডেসিমাল, কেউ কিছু বলছো? পেজটা দেখা যাচ্ছে না? এবার দেখো তো। হুম হুম, দেখা যাচ্ছে না এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা বলছিলাম যে 3B59 এগুলো হচ্ছে একটা বিট। আমরা কি করছি, 6টা বিট দিয়ে আমরা একটা কালারকে রিপ্রেজেন্ট করছি। এই 8 জিবি যেখানে আমরা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, ওটার জায়গায় সেম জাস্ট বিট দিয়ে ইয়ে করছি, বিট দিয়ে রিপ্লেস। এখানে ইউটিলিটিটা কি, এখানে দেখো 6খানা বিট আছে। প্রথম যে দুটো বিট, মানে এক্ষেত্রে ফেসবুক এর ক্ষেত্রে দেখো 3B, এই 3B রিপ্রেজেন্ট করছে তোমার রেডের শেড, রেডের ইন্টেন্সিটি কত। 59 এইটা রিপ্রেজেন্ট করছে তোমার গ্রিনের ইন্টেন্সিটি কতটা। আর 9B এটা রিপ্রেজেন্ট করছে তোমার ব্লু এর ইন্টেন্সিটি কত। মানে ছটার মধ্যে ছটাকে তিন, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে প্রত্যেক দুটো করে বিট আমার R G আর B এই কালার গুলোকে রিপ্রেজেন্ট করছে। সিমিলারলি আমরা যেমন RGB তে ব্ল্যাক আর হোয়াইট এর রিপ্রেজেন্টেশন করলাম, সেরকম হেক্সাডেসিমালেও ব্ল্যাক আর হোয়াইট এর রিপ্রেজেন্টেশন থাকবে। সেটা কি, সেটা বললাম যে এখানে কি হয়, ব্ল্যাকের জন্য তোমার কোডটা হচ্ছে 6খানা 0, 000000। কেন না, যেটা বললাম জিরো মানে হচ্ছে, এটার সাথে ডাইরেক্টলি হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনের সম্পর্ক আছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। যেমন আমরা আমাদের ডেসিমাল সিস্টেমে কি করি, যে ডেসিমাল সিস্টেমে আমরা 0 থেকে শুরু করি, 0 থেকে 9 অব্দি, 0 1 2 3 4 5 6 7 8 9, এ কটা নাম্বার আছে ডেসিমাল সিস্টেম। সেরকমই হেক্সাডেসিমাল সিস্টেমে 0 থেকে শুরু হয়, তারপরে কি হয় 0 1 2 3 4 5 6 7 8 9, নাইনের পর 10 তো আমরা লিখতে পারি না, 10-এর জায়গায় লেখা হয় A, 11-এর জায়গায় লেখা হয় B, 12-এর জায়গায় লেখা হয় C, এম করে চলতে থাকে। 15 যেটা হয়, 15-এর কোড হচ্ছে F। তার মানে 15 মানে হচ্ছে এখানে বেসিক্যালি 16 বলতে পারো, কেন না 0 থেকে শুরু হয়। তো ম্যাক্সিমাম কোড হচ্ছে F আর মিনিমাম কোড হচ্ছে 0। সেটাকেই আমরা দেখো সিমিলারলি রিপ্রেজেন্ট করছি, যেটা বলেছিলাম ব্ল্যাক মানে হচ্ছে একদম মিনিমাম ইন্টেন্সিটি। তার মানে মিনিমামের জন্য আমার কোড হচ্ছে 0। তার মানে ব্ল্যাক এর কোড হচ্ছে 000000। যখন সেম প্যাটার্ন ইউজ হয় সবসময়, মনে রাখবে এটা, যদি পরপর সেম ছখানা জিনিস ইউজ হয়, এই 6বার 0 লিখলাম, সেটাকে আমি শর্ট করে 3টে 0 লিখতে পারি, তার মানেও একই। আর কি, আরেকটা বললাম যে তোমার হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনে এফ হচ্ছে সবচেয়ে বড় নাম্বার।
তো আমরা এফ দিয়ে ডিনোট করবো যে একদম হাইয়েস্ট ইন্টেন্সিটিতে কোনো নাম্বার আছে। মানে কি, হোয়াইট কে রিপ্রেজেন্ট করার কোড হচ্ছে এফ 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 এফ। মানে রেডের কোড হচ্ছে এফ এফ, কেন না ফুল ইন্টেন্সিটিতে থাকবে হোয়াইটে, গ্রিনও ফুল ইন্টেন্সিটিতে থাকবে তাই এফ এফ, আর ব্লুও ফুল ইন্টেন্সিটিতে থাকবে তাই আবার এফ এফ। ছখানা এফ দিয়ে আমি হোয়াইট কে রিপ্রেজেন্ট করি, আর ছখানা জিরো দিয়ে আমি ব্ল্যাক কে রিপ্রেজেন্ট করি। এবার যেটা বললাম যে সেম কোড থাকলে তুমি তিনখানা দিয়েও করতে পারো, মানে ছখানা জিরোর জায়গায় তুমি তিনখানা জিরো লিখলো মানে সেম, আবার ছখানা এফ এর জায়গায় তিনখানা এফ লিখলো মানে হচ্ছে সেম। বোঝা গেল? একবার এখানে দেখি তো, আমরা করে দেখি কি হয়। কালার পিকার বলে যদি আমি সার্চ করি, তো গুগলের একটা প্রিডিফাইন কালার পিকার আছে। এখানে দেখো হেক্সাডেসিমাল কোডটা দিয়ে দিচ্ছে, 8 জিবি কোড দিয়ে দিচ্ছে, সিএমওয়াই কে বলে একটা কোড দিচ্ছে, এইচএসবি আর এইচএসএল এই আরো তিনটে কোড দিচ্ছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মেনলি আমরা আরজিবি আর হেক্স নিয়ে কাজ করি। সিএমওয়াই কে নিয়ে মাঝে মাঝে কাজ করা হয়, ফটোশপে একটু লাগে সিএমওয়াই কে, কালার হুইলটা মানে কালার প্যালেটটা। সিএমওয়াই কে ফুল ফর্ম কি, আরজিবির ফুল ফর্ম যেমন হচ্ছে কি রেড গ্রিন ব্লু, সিএমওয়াই কে ফুল ফর্ম হচ্ছে কি তোমার সিয়ান ম্যাজেন্টা ইয়েলো আর, সিয়ান ম্যাজেন্টা ইয়েলো তিনটে কালার জানো নিশ্চয়ই তোমরা। আর কি বলতে এখানে ব্ল্যাক কে বোঝানো হয়, ঠিক আছে, কি মানে হচ্ছে ব্ল্যাক কালার। এই যে তোমার চারখানা কালার, এগুলোকে সিএমওয়াই কে রিপ্রেজেন্টেশনের জন্য প্রাইমারি কালার ধরা হয়, এবং ধরা হয় যে এই চারটে কালারের যে কোনো কম্বিনেশনে আমরা যে কোনো কালারকে বানাতে পারি। ঠিক আছে, যেটা বলছিলাম যে হেক্স কোড এখানে দেখো দেখাচ্ছে। আমি যদি এটাকে টেনে নিয়ে সোজা হোয়াইটে চলে যাই, দেখো ফুল হোয়াইট, দেখো ছখানা এফ দেখাচ্ছে, এটা বললাম। আর যদি আমি টেনে নিয়ে একদম ব্ল্যাকে চলে যাই, তাহলে দেখো ছখানা জিরো দেখাচ্ছে। আবার 8 জিবিতে তিনখানা জিরো দেখাচ্ছে, আর ফুল হোয়াইটের জন্য 8 জিবিতে 255 255 255। ঠিক আছে, বোঝা গেল? একটু রেসপন্স করে দাও সবাই। ওকে, তাহলে আরজিবি আর হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন শেষ হলো। নেক্সট দেখি কি আছে। নেক্সট বলছে হট কালার আর কোল্ড কালার। ঠিক আছে, হটকে আমরা ওয়ার্ম তো বলি, যে একটা কালারের ওয়ার্ম করো। ঠিক আছে, তোমরা যখন ওয়েব ডিজাইন করবে, টিম কোনো টিমের সাথে কাজ করবে, তখন দেখবে তোমরা টিমের মধ্যে ডিসকাশন করছো যে এই যে পুরো ডিজাইনটা আছে, এটা একটু, এটার ওয়ার্মথ একটু বাড়াতে হবে, বা এটাকে একটুখানি কুল করতে হবে। এটার মানে কি? ঠিক আছে, ওয়ার্ম কালার কাকে বলে, দেখো ওখানে লেখা আছে যে সমস্ত কালারে রেড আর ইয়েলোর অ্যামাউন্ট বেশি, রেড আর ইয়েলোর ইন্টেন্সিটি বেশি, এই কালার গুলো হচ্ছে ওয়ার্ম কালার। যেমন এখানে দেখো এই হুইলটাতে দেখা যাচ্ছে কোনটা ওয়ার্ম কালার আর কোনটা কোল্ড কালার। আমি এটাকে একটুখানি ছড়িয়ে দিই, দেখো ওয়ার্ম কালার হচ্ছে, দেখো সবার আগে ইয়েলো, দেন ইয়েলোর পাশে যে কালারটা সে মোস্টলি ইয়েলো অকার, তো এই কালারটা তো দেখো ইয়েলোর পরিমাণ অনেকটা বেশি। দেন রেডে তো আছে, রেডই আছে নিজের সাথে, রেডের আগে অরেঞ্জ আছে, সেখানে রেডের সাথে ইয়েলো আছে। এই কালার গুলো হচ্ছে ওয়ার্ম কালার। ঠিক আছে, আর যদি রাইট সাইডে দেখো, রাইট সাইডে কালার গুলোর মধ্যে রেড আর ইয়েলো কিছু নেই, এগুলো জেনারেলি গ্রিন আর ব্লু এই দুটোর কম্বিনেশনে তৈরি। এই জন্য এই কালার গুলো হচ্ছে কুল কালার। ঠিক আছে, এবার ওয়ার্ম আর কুল কালার এগুলো কেন আমরা বলছি ওয়ার্ম আর কুল, একটা জিনিস দেখবে যে যখনই আমরা কোনো এরকম উজ্জ্বল কালার দেখি, মানে এটা বলছি ইয়েলো বা রেড এর কম্বিনেশন সহ যে কোনো কালার দেখি, তুমি সেম এই পেজটার মধ্যে দেখো, সেম পেজটা দেখবে তোমার নিজেরই কিন্তু কালারটা দেখে একটুখানি কি বলবো ওয়ার্ম একটা ফিলিং আসছে। ঠিক আছে, ওয়ার্ম ফিলিংটা কেন আসছে, কেন না আমরা সবসময় একটা হিউম্যান বিইং হিসেবে আমরা সূর্যের কালার বা যে কোনো ইন্টেন্স জিনিসের কালার বা আগুনের কালার, এগুলোকে আমরা ইয়েলো বা রেড দেখি, এরকম টাইপের কালার দেখি। ওই জন্য যখনই আমরা যে কোনো কালার যেখানে ইয়েলো আর রেড এর শেড বেশি হয়, এরকম ধরনের কালার যখনই দেখি, তখনই আমাদের এই কালার গুলো দেখে একটা ওয়ার্ম ইন্টেন্সিটি ফিল আছে। ঠিক আছে, সিমিলারলি রাতের কালার আমরা কি দেখি, ব্লুটা মানে ডার্ক ব্লু বা ব্ল্যাক বা রেড, রেড সরি রেড না, ডার্ক ব্লু কালার বা এরকম টাইপের কালার গুলো। ঠিক আছে, তো এই কালার গুলো আমাদের মনে একটা কুল ফিলিং আছে কেন, আনে না কেন, রাতের বেলা তো আমরা সূর্যের ইন্টেন্সিটি ফিল করি না, রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা হয়। এই কারণে আমাদের ইনহেরিটেড নেচার অনুযায়ী আমরা এই কালার গুলোকে কোনোটাকে ওয়ার্ম ফিল করি আবার কোনোটাকে কুল ফিল করি। এরকম কিন্তু ব্যাপারটা নয় যে এটা নেচারের জন্যই ওয়ার্ম কালার এগুলো আর কুল কালার এগুলো, এগুলো হচ্ছে স্পেসিফিক্যালি হিউম্যানের জন্য। অন্য যে কোনো এনিমাল এই কুল কালার গুলোকে তার ওয়ার্ম কালার মনে হতে পারে, বা ওয়ার্ম কালার গুলোকে কুল কালার মনে হতে পারে, আমরা হিউম্যানের জন্য করছি তো
হিউম্যানকে ইউআই দেখাবো তো হিউম্যানের জন্যই জানবো। তো হিউম্যানের জন্য এইগুলো যেখানে ইয়েলো আর রেড এর ইন্টেন্সিটি বেশি সেগুলো ওয়ার্ম কালার, যেখানে কম সেগুলো হচ্ছে কুল কালার। এবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমি দেখছিলাম তোমরা প্রথম থেকেই তোমাদের ইউআই ডিজাইন গুলোতে রেড কালারটা প্রচুর ইউজ করছে, ঠিক আছে? রেড কালারের টেক্সট দিচ্ছিলে, ঠিক আছে? এই কালার গুলো আমি কেন ইউজ করতে না করছিলাম তার কারণ হচ্ছে এটাই, রেড কালার হচ্ছে একটা টিপিক্যাল ওয়ার্ম। রেড কালার যখনই ইউজ করা হয় তখন একটা হাই ইন্টেন্সিটি বা একটা বোল্ডনেস বা একটা ডেঞ্জার এরকম টাইপের একটা ফিলিং আছে, ঠিক আছে? ওই জন্য রেড কালার সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবো। রেড কালার কোথায় ইউজ করা হয় আমি সেটাও বলেছিলাম, রেড বা অরেঞ্জ যে টাইপের কালার গুলো বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপে। কেন না এই কালার গুলো যেহেতু ওয়ার্ম কালার, এগুলো যেহেতু ইন্টেন্সিটি বাড়ায়, ওই জন্য এগুলো সাইন্টিফিক্যালি প্রুভ যে এই কালার গুলো আমাদের খিদের যে হরমোন, সেই খিদের হরমোন গুলোকে ট্রিগার করে। তার জন্য যে কোনো ফুড অ্যাপের কালার দেখবে জেনারেলি এরকম টাইপের ইয়েলো, রেড বা অরেঞ্জ এরকম টাইপের কালার গুলোর উপর বেস করে হয়। আর যদি কোনো প্রফেশনাল অ্যাপ হয় যেমন লিঙ্কডইন, ফেসবুক, এরকম টাইপের অ্যাপ গুলো, সেগুলো দেখবে সবসময় ব্লু এর দিকে শেড ইউজ করে। কেন না এই টাইপের কালার গুলো তোমার কোল্ডনেস কে ডিনোট করে। আবার আরেকটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এখানে কুল কালার কিন্তু লোনলিনেস কেও রিপ্রেজেন্ট করে। তার জন্য অনেক বেশি বেশি কুল কালার কিন্তু কখন ইউজ করা উচিত না, কারণ অনেক বেশি যখন ইন্টেন্সিটিতে কুল কালার ইউজ হয় তখন কিন্তু জিনিসটা ডিজাইনটা অনেক ডিপ্রেসিং হয়ে যায়। এই জিনিসটাও কয়েকটা ডিজাইনে আমি দেখেছি যে অনেক বেশি ডার্ক কালার বা কুল কালার এগুলো ইউজ করে, তার জন্য ডিজাইনটা দেখে একটু স্যাড টাইপের ফিলিং আসছিল, ঠিক আছে? কারণগুলো এটাই, তোমাকে ব্যালেন্স করে কালার গুলো এভাবে ইউজ করতে হবে যেন তোমার পারপাস অনুযায়ী তুমি ঠিকমতো ওয়ার্মও দেখাতে পারো ডিজাইনটাকে, আর ডিজাইনটাকে কুলও দেখাতে পারো। ঠিক আছে? বুঝেছো সবাই? যে কোশ্চেন থাকলে বলো। হুম। শুভম, জয়ন্ত, অস্মিতা, আদিম। ঠিক আছে, ওকে। নেক্সট টাইম থেকে কিন্তু যে কোনো ডিজাইন বানাবে তখন এই পয়েন্টটা মাথায় রাখবে, ঠিক আছে? দেন দেখি কি আসছে, প্রিন্ট অ্যান্ড শেডস, ঠিক আছে? এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটার ওপরই বেস করে আমাদের কি কি কালার ইউজ করব, কেন ইউজ করব, এগুলো কোশ্চেনটা এটার পেছনেই লুকিয়ে আছে। প্রিন্ট কি? দেখো, এই রাইট সাইডের ডায়াগ্রামটা ফলো করো, ঠিক আছে? এখানে দেখো মাঝখানে যে কালারটা আছে যার উপর অ্যারো দিয়ে অরিজিনাল লেখা, ঠিক আছে? এখান থেকে তুমি যখনই রাইট সাইডের দিকে শিফট করছো তখনই দেখো এই কালারটার উপর একটু 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 করে ব্ল্যাক কালার অ্যাড হচ্ছে, ঠিক আছে? আর যখন তুমি অরিজিনাল থেকে লেফট সাইডে শিফট করছো তখন দেখো কালারটার উপর একটু 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 করে হোয়াইট কালার অ্যাড হচ্ছে। এই যে যে কোনো একটা অরিজিনাল কালারের উপর ব্ল্যাক কালার অ্যাড হতে থাকে, এই জিনিসটাকে বলে যে শেড। ঠিক আছে? শেড, এটার নাম শুনে বুঝতে পারছো শেড। শেড কথাটা আমরা কখন ইউজ করি, যখন কিছু ডার্ক জিনিসকে আমরা বোঝাই তখন ডার্ক কালারকে বোঝাই, ছায়াকে বোঝাই, এমন টাইপের জিনিসে আমরা শেড কথাটা ইউজ করি। শেড হচ্ছে তোমার যে কোনো অরিজিনাল কালার যত আস্তে আস্তে কালো হতে থাকবে, যত যত ডার্ক হতে থাকবে আমরা বলবো তার শেড বাড়ছে। আর যখন তার উপর হোয়াইট কালারটা অ্যাড হতে থাকবে আস্তে 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 করে, তখন আমরা বলবো এই কালারের টিন্ট বাড়ছে। ঠিক আছে? এটা বোঝা গেল, তিনটার শেড। ওকে, দেন দেখি কি বলছি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ছবিটা একটু বাজে কোয়ালিটি হয়ে গেছে, বাট ঠিক আছে। স্যাচুরেশন, হিউ আর লাইটনেস, এটাকেও আমরা আমাদের ডায়াগ্রামটা দিয়ে বলবো। এই 3D ডায়াগ্রামটা খুব মানে সহজ করে দেয় তোমার বোঝাটা। দেখো, এখানে দেখো একটা গোল হুইল দেখতে পাচ্ছ, একটা এরকম পিজার স্লাইস মতো দেখতে পাচ্ছ, আর একটা এরকম একটা রড মতো দেখতে পাচ্ছ। এই তিনটে ডাইরেকশন এই তিনখানা জিনিসকে রিপ্রেজেন্ট করছে, স্যাচুরেশন, হিউ আর লাইট। তারপরে কি হিউটা কি? হিউ দেখো এই কালার হুইলে দেখো বিভিন্ন টাইপের কালার আছে, যেমন পার্পেল আছে, রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে। এই প্রত্যেকটা কালার শেডকে আমরা বলি হিউ। মানে কালার এর জায়গায় তুমি হিউ কথাটা ইউজ করছো, সিম্পল কিছু, সেরকম কিছু আহামরি নেই। দেন একটা কালার আমি চুজ করে দেখো এটা পিজার স্লাইস মতো বানিয়েছি, সেটা কি না পার্পেল কালারটা একটা পিজা, পার্পেল না, পার্পেল ব্লু কালারটা একটা পিজার মতো সাইড স্লাইস বানিয়েছি। এই স্লাইসটা দেখো, এই যে 12 নম্বর যেটা আছে, 12 নম্বর ব্লক যেটা আছে, এটা দেখো একদম পারফেক্ট পার্পেল। বাট
যে মুহূর্তে আমি 12-র পরে 10-এ যাচ্ছি বা 8-এ যাচ্ছি বা 6-এ যাচ্ছি, দেখো কালারের মধ্যে আস্তে আস্তে একটা গ্রে শেড অ্যাড হতে শুরু করে। আগেরটা আমরা কি দেখলাম, তিনটার শেডে আমরা ব্ল্যাক শেড আর ব্ল্যাক কালার আর হোয়াইট কালার অ্যাড করছি। বাট এখানে কি দেখছি যে কালারটার উপর গ্রে কালারটা আস্তে 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 অ্যাড হচ্ছে। এই যে গ্রে কালারটা অ্যাড হচ্ছে, গ্রে কালার এই যে অ্যাড হওয়া, এটা কি বলে তোমার স্যাচুরেশন। ঠিক আছে, যত গ্রে কালার অ্যাড হবে হচ্ছে স্যাচুরেটেড কালার। ঠিক আছে, এখানে যত তুমি এই পিজার স্লাইসটার যত সেন্টারের দিকে আসতে থাকবে তত স্যাচুরেশন বাড়ছে। আর ওই এই দিকের পেছনে যে কালারটা আছে, মানে যেটা 12 নম্বর ব্লক দেখছো, এখানে গ্রে এর পরিমাণ সবচেয়ে কম, স্যাচুরেশন হচ্ছে সবচেয়ে কম। ঠিক আছে? আরেকটা কি, হিউ গেল, স্যাচুরেশন গেল, আর লাস্ট কি, লাইট। লাইটনেস রিপ্রেজেন্ট করছে এই বারটা দিয়ে। লাইটনেস একদমই সিম্পল, দেখো লাইটনেস এর ওপরে যখন যাচ্ছ তখন লাইটনেস এর ওপরে একদম পুরোটা জিনিসটা সাদা, আর নিচে যখন আসছে তখন কালো। এর মানে কি, এটা আমরা ফিগমা তো করছিলাম বিষয়টা, যে এই যে ব্ল্যাক কালারটা ছিল, ব্ল্যাক কালার আমরা ওপাসিটি কমাচ্ছি, যেটা ওপাসিটি কথাটা যেটা বলছি, ওপাসিটি হচ্ছে লাইট। দেখো, এটা আমি যে এক্সাক্ট এই যে কোডটা ইউজ করেছি, একটা জিনিস মিস করে গেছে, যে ফিগমাতে আমরা এই হেক্স রিপ্রেজেন্টেশনটা ইউজ করি। এখন থেকে তোমরা এখন ইউজ করে তখন দেখবে যে হেক্সটাই আমরা সিলেক্ট করছি সবসময়। এই যে হেক্স কোডটা আছে, সেটা দেখো আমার 49% ব্রাইটনেস সিলেক্ট করা। আমি যদি 49%টাকে বাড়িয়ে 100 করে দিই, দেখো কালারটা একরকম হয়ে গেল। আর যদি আবার কমিয়ে আমি যেমন দেখো কমিয়ে দিলাম, এটা জিনিসটা আরো লাইট হয়ে গেল। এটাই হচ্ছে ব্রাইটনেস আর লাইট। ব্রাইটনেস আর লাইটনেস একই জিনিস। লাইট, লাইটনেস মানে তোমার কালারটা কতটা লাইট। ওকে, বুঝলে সবাই? কোনো কোশ্চেন? হ্যাঁ, ঠিক আছে। আমরা কি করছি, হিউতে, মানে হিউ এর মধ্যে, হিউ কি বললাম, যে কোনো কালারকে আমরা বলতে পারি হিউ। যেমন রেড একটা হিউ, গ্রিন একটা হিউ। সেরকম আমরা পার্পেল ব্লু এই হিউটাকে ধরেছি এবং সেটাকে আমরা এরকম এক্সপ্যান্ড করি, এটা পিজা স্লাইস মতো বানিয়ে। হিউ এর হিউটার মধ্যে, এই পিজা স্লাইসটার মধ্যে দেখো, এই যে 12 নম্বর কালারটা আছে, 12 নম্বর কালারটা হচ্ছে একটা পারফেক্ট পার্পেল ব্লু কালার। বাট যত আমি এই 12 থেকে 10-এর দিকে, 8-এর দিকে, 4-এর দিকে, 6-এর দিকে আসছি, তত দেখো একটা গ্রে গ্রে কালার অ্যাড হচ্ছে পার্পেলের সাথে, পার্পেল ব্লু এর সাথে। একটু গ্রে অ্যাড হলো, একটু গ্রে গ্রে অ্যাড হলো। এখানে আস্তে আস্তে মোটামুটি পুরো কালারটাই গ্রেইশ টাইপের। এই যে একটা কালারের উপর আমরা গ্রে অ্যাড করছি, গ্রে অ্যাড করা কি বলে, স্যাচুরেশন বাড়ানো। ঠিক আছে, মানে ব্ল্যাক অ্যাড করলে বলবো শেড বাড়ছে, আর গ্রে অ্যাড করলে বলবো স্যাচুরেশন বাড়ছে। ঠিক আছে, সিম্পল। আর কারো কোনো ডাউট? নেই, তাহলে আমি আগে এগোচ্ছি। দেন কি, লাস্ট হচ্ছে গিয়ে দি কালার হুইল। কালার হুইল কি বলছে, কালার হুইল বিভিন্ন টাইপের আছে, নাম শুনে বোঝা যাচ্ছে কালার হুইল মানে একটা কালারের হুইল, আর কিছু বলার নেই। মানে বুঝতে পারছি, এই যে রাইট সাইডে দেখা যাচ্ছে, এই বিভিন্ন রকম কালার নিয়ে আমি একটা গোল সার্কেল মতো বানিয়েছি। এই সার্কেলে প্রত্যেকটা পজিশনের কিন্তু মিনিং আছে। এমন না যে র্যান্ডমলি কালার গুলো সাজানো। দেখো, তুমি যদি ইয়েলো দেখো, ইয়েলোর মধ্যে একটু রেড শেড অ্যাড করো, তাহলে দেখবে এই কালারটা পাবে। আবার রেড এর ইন্টেন্সিটি বাড়ালে এই কালারটা পাবে। রেড এর ইন্টেন্সিটি যত বাড়াতে থাকবে এত অব্দি আসবে। দেন দেখো ব্লু এর শেড শুরু হয়ে গেল, এটা হচ্ছে ব্লু আর রেড এর মাঝখানে একটা তোমার মধ্যবর্তী স্টেট। কি করে বুঝলাম যে এখানে ব্লুও আছে রেডও আছে, যেমন দেখো এরকম মেরুন কালারের একটা কালার তৈরি হয়েছে। এরপর থেকে দেখো রেড এর শেড কমছে, ব্লু এর শেড বাড়ছে। দেখো এখানে ব্লু, ব্লু এটা হচ্ছে একদম ডার্কেস্ট ব্লু আর যেটা আছে। এবার দেখো ব্লু এর শেড কমছে, আর তোমার গ্রিন এর শেড বাড়ছে। দেখো গ্রিন 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 হতে হতে কমপ্লিট গ্রিন হয়ে গেল। আবার গ্রিন, গ্রিন তোমার গ্রিনের শেড কমছে, রেড এর শেড বাড়ছে। গ্রিনের শেড কমছে, রেড এর শেড বাড়ছে, এখানে যখন মোটামুটি ইকুয়াল হলো, তখন দেখো আবার ইয়েলো হয়ে গেল। আর এটাই চলতে থাকছে, কন্টিনিউ। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কালার। কালার গুলো, একটা বেসিক কালার হুইলে 12খানা স্ট্যান্ডার্ড কালার থাকে। আমি এখন ফটোশপে করবো, দেখবো যে কালার হুইলের মধ্যে অসংখ্য কালার আছে। ঠিক আছে, এখানে
বেসিক 12টা কালার আছে, ওখানে দেখবে কালারের মাঝখানে, এখানে তো একদম ডাইরেক্টলি ডিস্টিংগুইশ করা যাচ্ছে যে এটা এই কালার, এটা এই কালার। এর মাঝখানে তো আরো অনেক কালার থাকে, সেই কালার গুলো নিয়ে প্রচুর 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 কালার নিয়ে একটা বড় কালার হুইল আমরা দেখতে পাবো ফটোশপে আছে। এটা হচ্ছে বেসিক্যালি কালার হুইল। কালার হুইলের ইম্পর্টেন্স হচ্ছে বেসিক্যালি আমরা এখান থেকে কালার চুজ করি যে কোনো ডিজাইন করার সময়। ঠিক আছে, এটা আমরা এখানেও করছিলাম বেসিক্যালি, এটাও একটা কিন্তু টাইপ অফ কালার হুইল। এখানে ডিফারেন্সটা কি, এখানে এই সাইডে তুমি চেঞ্জ করলে তোমার কালারটা চেঞ্জ হয়, আর এই সাইডে চেঞ্জ করলে তোমার দেখো স্যাচুরেশন চেঞ্জ হয়। কি করে বললাম না, এখানে দেখো গ্রে পরিমাণ অ্যাড হচ্ছে, আর এখানে দেখো গ্রেটা সবচেয়ে কম। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে এটা তো গেল সমস্ত কালারের কথা। এবার কোশ্চেন হচ্ছে কালার প্যালেট জিনিসটা কি, বা কালার স্কিম একটা টার্ম, সেটা কি? ঠিক আছে, এই যে আমরা বিভিন্ন রকম কালার করলাম, আমরা দেখতে পেলাম খুব ক্লোজলি যে প্রত্যেকটা কালারের সাথে খুব ক্লোজলি ইন্টারকানেক্ট। যেমন তোমরা র্যান্ডম কালার ইউজ করছিলে, ওরকম কিন্তু র্যান্ডম কালার ইউজ হয় না। তার কারণ কি, যদি আমি আমার ইউআই সিস্টেমে কোনো কারণে ওয়ার্ম কালারের সাথে কুল কালার ইউজ করি, জিনিসটা খুবই খুবই মানে বাজে লাগবে, কারণ দুটো একসাথে থাকার কোনো সেন্স হয় না। আমাদের এরকম কিছু কালার কম্বিনেশন চুজ করতে হয়, যেগুলো আমাদের সার্টেন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে স্যাটিসফাই করে। ঠিক আছে, তার বেসিক বেসিক প্যারামিটার গুলো কি, এই বেসিক সবচেয়ে বেসিক প্যারামিটার তো হচ্ছে গিয়ে প্রথমে থিমটা সিলেক্ট করতে হবে, যে থিমটা আমার ওয়ার্ম থিম না কুল থিম। দেন আমি কুল থিম পেয়ে গেলাম, এবার কুল থিমের ওপর আমি কয়েকটা পেয়ার অফ কালার চুজ করবো, যেগুলো দিয়ে আমি আমার পুরো ইউআইটাকে বানাতে পারবো। এবার এই যে কালার গুলো চুজ করলাম যেগুলো দিয়ে আমার ইউআইটা আমি বানাতে পারবো, এই প্রত্যেকটা কালারকে একসাথে বলে কালার স্কিম। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবে একটা কালার স্কিম থাকে, তার বাইরে কখনো কিছু হয় না। তুমি যে কোনো ওয়েবসাইট ফলো করো, যেমন আমি প্রথম থেকেই এই ওয়েবসাইটটা তোমাদের মোস্ট প্রবলি দেখাচ্ছি না, দেখ দেখো এই ওয়েবসাইটে একটা কালার থিম আছে। কালার থিমটা কি, এই এই যে এই ব্লু কালারটা বা এই যে এই গ্রে এর শেডটা, আমি যে কোনো জায়গায় যাই না কারণ এই এই কটা এই তিনটে বা চারটে ম্যাক্সিমাম কালার আছে, এগুলোর ওপরে কিন্তু চলছে, তার বাইরে কিন্তু কোনো কালার নেই, তাই না? এইখানে একটু গ্রিন শেডটা আছে কারণ এটা কালার থিমের মধ্যে ইনক্লুড। ঠিক আছে, এই এরকম ম্যাক্সিমাম দুটো কি তিনটে কালার আছে, এই কালার গুলোর উপরেই ঘোরাফেরা করে। এটা হচ্ছে কালার থিম, এটা তোমার সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পেছনেও কতগুলো সাইন্টিফিক তোমার রিজন আছে, লজিক আছে, সেগুলো কি আমরা দেখি, সার্চ করি আমরা। আমি সবকটা ওয়েবসাইটই দিয়ে দেবো, কালার হুইল ক্যানভা বলে সার্চ করলে ক্যানভার একটা কালার হুইল। ঠিক আছে, দেখো কালার স্কিম চুজ করার এরকম 1 2 3 4 5টা মতো মেন মেন 5টা মতো তোমার ফরম্যাট আছে বা 5টা মতো রুল আছে। এগুলো কি, কমপ্লিমেন্টারি কালার হতে পারে, মনোক্রোমেটিক কালার হতে পারে, অ্যানালোগাস হতে পারে, ট্রায়াডিক হতে পারে, টেট্রায়াডিক হতে পারে। দেখি একটা একটা করে কালার গুলো মানে কি জিনিসগুলো দেখি। দেখো কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি কথার মানে কমপ্লিমেন্টারি মানে হচ্ছে সায়েন্সের ভাষায় কমপ্লিমেন্টারি মানে দুটো জিনিস যখন উল্টো হয়, একদম অপোজিট হয়, তখন তাদের কমপ্লিমেন্টারি বলে। সেম জিনিস আমি দেখো এটা একটা খুব ডিটেলড কালার হুইল, যেটা বলছিলাম, মানে প্রত্যেকটা কালার কিন্তু এখানে প্রেজেন্ট আছে, পৃথিবীতে যত কালার হয় সব কালার এখানে প্রেজেন্ট। এখানে তুমি যদি দেখো, দেখো তোমার কাছে এখন এই কালারটা সিলেক্টেড, 1E বিই, 1E CBE1, কালারটা দেখতে এরকম, মানে এখানটা আছে। এর একদম অপোজিট সাইডে যে কালারটা হয়, এটাই হচ্ছে তোমার কালার কম্বিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে কালার স্কিমের তোমার কম্বিনেশন। এই ব্লুটা তার সাথে হচ্ছে এটা। তো কমপ্লিমেন্টারি কালার স্কিম চুজ করার রুল হচ্ছে, কালার হুইলে একদম অপোজিট সাইডে যে দুটো কালার থাকে সেই দুটোকে চুজ করো। আমি যদি এটাকে দেখো সরাই, যত যেখানে সরাবো দেখো এক্সাক্ট অপোজিট পজিশনে কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমি এখানে নিয়ে এলাম, এটা এক্সাক্ট অপোজিটে আছে, এখানে নিয়ে এলাম, এটা এক্সাক্ট অপোজিটে আছে, এই প্রত্যেকটা কালার তুমি দিয়ে দিচ্ছি। দেন কমপ্লিমেন্টারি পরে মনোক্রোম্যাটিক। মনোক্রোম্যাটিক মানে কি, সিঙ্গেল কালার তার বিভিন্ন শেড, বিভিন্ন স্যাচুরেশন। দেখো স্যাচুরেশনের কথা বলছি, আমার কাছে এই কালারটা সিলেক্টেড, তার একটা স্যাচুরেটেড কালার আমাকে দিয়েছে। ঠিক আছে, এবার আহ, যে কোনো ইউআই ডিজাইনে মেনলি তোমার কমপ্লিমেন্টারি আর মনোক্রোমেটিক এই দুটো ফরম্যাটই ফলো হয়, বাকিগুলো জেনারেলি হয় না, বাট করতে পারো। ঠিক আছে, আমি প্রেফার করি মেনলি মনোক্রোমেটিক, কারণ আমার যে কোনো ইউআই ডিজাইন দেখবে যে
একটা কালারের বিভিন্ন শেডের ওপরই কিন্তু ঘোরাফেরা করবো, আমি খুব কমই অন্য কোনো কালারকে ইন্ট্রোডিউস করি, ঠিক আছে। মনোক্রোমেটিকটা তোমরা ইউজ করতে পারো, মনোক্রোমেটিক স্কিন। দেন কি আছে অ্যানালোগাস। অ্যানালোগাসে তিনটে কালার ইউজ করতে পারো। কি কি রুল দেখো, এটা আমার সিলেক্টেড কালার, ওর ফোর বি3 মানে যেটা বড় করে গোল করা, তার একদম ঠিক দুই পাশে যে কালার দুটো আছে সেটা হচ্ছে আমার কালার স্কিম। আমি যদি সরাই এটাকে, দেখো, ঠিক ঠিক দুটো অ্যাডজাসেন্ট সাইডে যে যে কালার গুলো আছে সেগুলো হচ্ছে আমার কালার গুলো। এটা হচ্ছে অ্যানালোগাস কালার স্কিম সিস্টেমের রুল। দেন কি ট্রায়াডিক। ট্রায়াডিক নাম শুনে বোঝা যাচ্ছে তিনটে কালার হবে, ট্রাই মানে তিনটে কালারের রুল কি, তিনটে কালার হুইলে, যদি আমি হুইলটাকে একটা পিজার স্লাইস বলছি, পিজার স্লাইসটাকে যদি আমি এক্স্যাক্টলি তিনটে পার্টে ভাগ করি, তিনটে পার্টে যে যে কালার গুলো প্রেজেন্ট থাকবে সেই তিনটে কালারই দেখো। যদি এটাকে ঘোরাই, দেখো এইটাই খালি, ঠিক আছে। এটা একদম তিনটে সমান স্লাইসে ডিভাইড করছে। দেন ট্রায়াডিকের মতো বোঝা যাচ্ছে টেট্রাডিক। টেট্রাডিক কি হবে, চারটে কালার তিনটে জায়গায়, চারটে সেম ভাগে ভাগ করছে, দেন চারটে কালার তোমার ইউজ করছে। স্কিম হচ্ছে, স্কিম করার তোমার কয়েকটা প্রিডিফাইন রুল আছে। এবার কোশ্চেন তোমরা করতে পারো যে এই স্কিম রুলের বাইরে কি আমরা কিছু কালার সিলেক্ট করতে পারি না? হ্যাঁ পারো। কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের সাজেস্ট করবো যে এরকম স্কিমের বাইরে তোমরা যেও না, কারণ তোমাদের এখনো কালার সেন্স তৈরি হবে, ঠিক আছে। তোমরা যত পড়বে তত তোমাদের কালার সেন্স তৈরি হবে, এবং নিজেদের যখন কালার সেন্স তৈরি হয়ে যাবে তখন তোমরা যে কোনো কাস্টম কালার স্কিম ইউজ করবে। কিন্তু এখনকার জন্য আমি তোমাদের সাজেস্ট করলাম যেটা কমপ্লিমেন্টারি বা মনোক্রোম্যাটিক, এই কালার স্কিম গুলোকে চুজ করো। কি করে করবে? তো আমি তোমাদের প্রসেস বলছি। ধরো তোমরা কিছু একটা, যেমন নাদিম ফেসবুকের মতো ডিওয়াই বানিয়েছে, তো আমি মনোক্রোম্যাটিক চুজ করলাম। আমি চাইছি আমার যে ফেসবুকের অ্যাপটা হবে, অ্যাপটার লোগোটা হচ্ছে এরকম একটু ব্লু, ঠিক ব্লু না, ব্লু আর পার্পলের মোটামুটি মিশ্রণ। তো আমি সেই কালারটা চুজ করে নিলাম, বা আমি এখানে টাইপও করতে পারি এক্সট্রা যেটা ইচ্ছে। দেন আমি এই দুটো কালার পেয়ে গেলাম। এবার আমি আমার ইউআই তে এই দুটো কালারকেই ইউজ করবো, এই দুটো কালারের বাইরে আর কোনো কালার ইউজ করবো না। এবং আমি যদি অন্য কালার কিছু ইউজ করি, তো এখানে ছিল, দেখো, ব্ল্যাকের আমি টিন্ট আর ব্ল্যাকের বিভিন্ন টিন্ট ইউজ করেছি। টিন্ট মানে কি, যেটা বলেছিলাম যে ব্ল্যাকের ওপর হোয়াইট যোগ করলে হবে টিন্ট। তা সেরকমই তোমরা এই দুটো কালার, সিলেক্টেড কালার পেয়ে গেলে। এবার এই কালারে তোমরা যে কোনো টিন্ট বা যে কোনো শেড বা যে কোনো স্যাচুরেশন ইউজ, বাট এই দুটো বেসিক কালারের বাইরে তোমরা কখনো তোমাদের ডিজাইনে আর কোনো কালার ইউজ করবে না। এই জিনিসটা যখনই তোমরা ফলো করবে, দেখবে তোমাদের ডিজাইন গুলো অনেকটা ইমপ্রুভ করছে, ঠিক আছে। আর যদি তোমরা এটা ডিসাইড করতে না পারো স্টিল যে কি কি কালার ইউজ করতে পারি, দেন আরেকটা ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে গিয়ে তোমার কালার হান্ট। এই যে কালার হান্ট ওয়েবসাইটটাতে যাবতীয় যত রকমের ফেমাস কালার প্যালেট আছে বা মোস্ট ইউজড কালার প্যালেট আছে, সমস্ত কালার প্যালেট গুলো তোমার দিবে। প্যালেট মানে কি, প্যালেট আর স্কিম এক, ঠিক আছে। ইউআই ডিজাইনিং এর ভাষায় আমরা স্কিম বলছি, বা আর্টিস্টরা ওটাকে প্যালেট বলবে, যেটা ইচ্ছা বলতে পারো। এখানে দেখবে লেফট সাইডে তোমার কাছে বিভিন্ন টাইপের প্যালেট আসবে, যে প্যাস্টেল টাইপের প্যালেট চাই, ভিনটেজ, ভিনটেজ মানে হচ্ছে একটু একটু পুরোনো দিনের স্টাইলকে ভিনটেজ বলে, সেরকম কালার প্যালেট চাই, নাকি গোল্ডের ওপরে কালার প্যালেট চাই, যেটা তুমি চুজ করবে। বাট এখানে প্রবলেম একটাই, যে এখানে দেখো চারখানা কালার ইউজ করছে। তো আমি যেটা বললাম যে ইউআই ডিজাইনিং এ মেনলি আমরা একটা কি দুটো কি ম্যাক্সিমাম তিনটে কালার ইউজ করি, এবং সেই তিনটে কালারেরই অন্যরকম টিন্ট আর স্যাচুরেশন ইউজ করি। এখানে এই প্রবলেমটা আছে যে এখানে চারখানা কালার ইউজ করছে, তো একটুখানি মানে জিনিসটা করতে সমস্যা হয়ে যায়। তো এখান থেকেও ট্রাই করতে পারো, বা তোমরা ক্যানভার হুইল থেকে নিয়েও ট্রাই করতে পারো, ঠিক আছে। এটাই ছিল আমার কালার থিওরি সম্পর্কে যাবতীয় যা বলার। তো তোমরা বলো, তোমাদের কি কি কোশ্চেন আছে? ওকে, বলে দিচ্ছি। RGB রিপ্রেজেন্টেশন বুঝতে পেরেছো? RGB কে আমরা ব্ল্যাকে কেন 000 লিখছি, আর হোয়াইটে 255 তিনবার কেন লিখছি, এটা বলো ওকে। হুম।
হুম। কেননা জিরো মানে হচ্ছে কোনো কালার নেই, আর 255 মানে ওই কালারটা ম্যাক্সিমাম লেভেলে প্রেজেন্ট আছে, তাই তো? ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে আছে। ঠিক আছে। সেটাই আমরা এই যে RGB তে যেটা আছে, ওটাকেই আমরা এই নাম্বার না দিয়ে একটা করে বিট বিট অ্যাসাইন করছি। বিট জিনিসটা কি? বিট হচ্ছে কিছু না, একটা ওয়ার্ড, একটা এই যে থ্রি একটা বিট যেটা বলছিলাম, বি একটা বিট, ফাইভ একটা বিট, এরকম করে বিট 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 করে আমরা অ্যাসাইন করছি। আমি একবার এক সেকেন্ড দাঁড়াও, আমি স্টার্ট বোর্ড যদি খুলতে পারি। হুম। তো দেখো, আমি কি করছি, একটা বক্স বানালাম। দেন সেই বক্সে আমার তিনখানা সেগমেন্ট আছে। এটা একটা, এটা একটা, তিনখানা। তিনখানা কি আমি যেটা বললাম, একটা হচ্ছে আর রেড, একটা হচ্ছে গ্রিন, একটা কি, একটা হচ্ছে ব্লু। এটা দেখা যাচ্ছে তো? ঠিক আছে। তাহলে দেখো, RGB রিপ্রেজেন্টেশনের জন্য আমরা কি করছিলাম, এই রেড কে একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করছিলাম, মানে একটা নাম্বার অ্যাসাইন করছিলাম। যেমন 255 একটা নাম্বার, বা 149 একটা নাম্বার হতে পারে, বা এটাতে জিরো জিরো হতে পারে। এটা হচ্ছে আমার RGB রিপ্রেজেন্টেশন। বাট হেক্সাডেসিমালে আমি কি করছি, হেক্সাডেসিমালে নাম্বারের জায়গায় আমি বিট ইউজ করছি। বিট মানে কি, এটা বলছি যে আহ, যে কোনো যে কোনো ওয়ার্ড, যেটা থ্রি বা বি, বা যেটা ওয়ান জিরো, এরকম টাইপের ওয়ার্ড গুলো হচ্ছে একটা বিট। আমি কি করছি দেখো, সিক্স বিট। আমার কাছে টোটাল কটা বিট আছে বলছি, 6 বিট আছে, ঠিক আছে। আর RGB তে মেন কালার কটা আছে, তিনখানা। তো আমি কি করছি, 6/3, কটা হয়, দুটো। তার মানে প্রত্যেক দুটো বিট এক একটা কালারকে রিপ্রেজেন্ট করছে। যেমন আমি যদি এখানে একটা বিট ধরি এবি, এবি হচ্ছে রেড এর ইন্টেন্সিটিকে বোঝাচ্ছে। দেন যদি আমি বলি এখানে পরের বিট হচ্ছে সিডি, সিডি হচ্ছে তোমার গ্রিন এর ইন্টেন্সিটিকে বোঝাচ্ছে। আর ইএফ যদি আমি একটা লিখি, তাহলে ইএফ হচ্ছে ব্লু এর ইন্টেন্সিটিকে বোঝাচ্ছে। ঠিক আছে। এই তিনটে কম্বাইন করি আমার কোডটা, যেটা লেখা হয় যে হ্যাশ হ্যাশ ABCDE। এটা হচ্ছে আমার ফাইনাল ডেসিমাল কোড। আর এটা হচ্ছে, আমি ওটাকে ভাগ করে করে লিখলাম। এবি মানে রেড, সিবি মানে গ্রিন তার ইন্টেন্সিটি, ইএফ মানে ব্লু তার ইন্টেন্সিটি। এবার কি করছি, হেক্সাডেসিমাল আমি যেটা বলছিলাম, যে ডেসিমাল সিস্টেম তোমরা জানো? কে কে জানো ডেসিমাল সিস্টেম সম্পর্কে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা এটা তো ঠিকই, বাট তোমার কম্পিউটারের ভাষায়, কম্পিউটার সায়েন্সের, তোমার নাম্বারকে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। তার মধ্যে সবচেয়ে মেনলি ইউজ তিনখানা রিপ্রেজেন্টেশন আছে। একটা হচ্ছে বাইনারি, আমি বলে একটুখানি তোমাদের হিস্ট্রিটা বলবি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। একটা হচ্ছে বাইনারি, একটা ডেসিমাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। ডেসিমালটা দিয়ে শুরু করি। ডেসিমাল হচ্ছে গিয়ে আমরা যে নাম্বারগুলো রোজ ইউজ করি। যেমন যেমন কি কি নাম্বার আমরা ইউজ করি, আচ্ছা, হ্যাঁ, আমরা এই নাম্বারগুলো ইউজ করি: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। 10 কেন বলি না, কারণ 10 হচ্ছে 0 আর 1 এর কম্বিনেশন, আবার 11 হচ্ছে 1 আর 1 এর কম্বিনেশন।
তো মেন বেসিক নাম্বার হচ্ছে আমার কাছে ডেসিমাল সিস্টেমে, আচ্ছা জিরো থেকে শুরু করেছিলাম, 0 থেকে 9, এই 10খানা নাম্বার। ডেসিমাল মানে হচ্ছে 10, ঠিক আছে। বাট বাইনারিতে সেটা না, বাইনারিতে হচ্ছে আমি দুখানাই নাম্বার ইউজ করতে পারি, ঠিক আছে। বাইনারিতে দুখানা নাম্বার কি ইউজ করি, 0 আর 1। এটা আমরা কম্পিউটারকে বলি, মানে সাধারণত আমরা বলি কম্পিউটার খালি 0 আর 1 বোঝে, মানে জিরো মানে কিছু নেই, ওয়ান মানে আছে। এটা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন। তো বাইনারিতে থাকবে দুখানা নাম্বার, ডেসিমালে থাকে 10খানা নাম্বার। এরকমই হেক্সাডেসিমালে থাকে 16খানা নাম্বার, 16খানা বেসিক নাম্বার। সেগুলো কি, জিরো থেকে শুরু হয়, 0 1 2, টেন 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 শুরু হতে থাকে, দেন 9। এবার প্রশ্ন হচ্ছে 9-এর পর আমি কি ইউজ করি। 9-এর পর তো আমি 10 ইউজ করতে পারি না, কারণ 10 মানে হচ্ছে 0 আর 1-এর কম্বিনেশন। তো সায়েন্টিস্টরা কি করেছে, 10-এর জায়গায় ইউজ করেছে যে এ। 10কে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করে এ দিয়ে, দেন 11কে করে বি দিয়ে, দেন 12কে করে সি দিয়ে, দেন ডি, দেন ই, দেন এফ। হচ্ছে 15, 0 থেকে 15 হলো। 0 থেকে 15 মানে হচ্ছে টোটাল 16টা ডিজিট, মানে হেক্সাডেসিমাল কোড তোমার কমপ্লিট। এই হেক্সাডেসিমাল কোড গুলি আমরা তোকে এখানে ইউজ করছি। এ মানে হচ্ছে 11, বি মানে হচ্ছে 12, সি মানে হচ্ছে 13, ডি মানে হচ্ছে 14, এরম করে ইউজ করছি, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এবার ব্যাপারটা কি হচ্ছে, এটা আমরা দেখতে পাই হেক্সাডেসিমালে সবচেয়ে কম ভ্যালু কত, 0। আর সবচেয়ে বেশি ভ্যালু কত, এফ। তার মানে কি, যদি আমার এখানে 0 0 লেখা হয়, 0 0 মানে হচ্ছে সবচেয়ে কম ইন্টেন্সিটির কালার, মানে রেডের ইন্টেন্সিটি সবচেয়ে কম, 0 0। এটা RGB তে ছিল। RGB তে আরেকটা কি ছিল, 255, মানে হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি। বাট এখানে কি, হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমালে সবচেয়ে বড় নাম্বার কোনটা, এফ। সবচেয়ে বেশি ইন্টেন্সিটি মানে আমি লিখবো, এর মানে হচ্ছে আমরা লিখি 2 বার এফ। 2 বার এফ মানে হচ্ছে হাইয়েস্ট ইন্টেন্সিটি, ঠিক আছে। এর মাঝে যদি কিছু ইন্টেন্সিটি থাকে, ধরো 2B এরকম ইন্টেন্সিটি আছে, বা 1D এরকম ইন্টেন্সিটি আছে, এরকম ভাবেই লেখা হয়। এটা হচ্ছে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। তো আমি যেটা হোয়াইট কে রিপ্রেজেন্ট করছিলাম যে 255, 255, 255, এরকম করে হেক্সাডেসিমালে কি বলতে পারি, FF, রেড এর ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, গ্রিন এর ইন্টেন্সিটি সবচেয়ে বেশি মানে আবার FF, আর ব্লু এর ইন্টেন্সিটি সবচেয়ে বেশি মানে আরেকবার FF। তার মানে 6খানা F মানে হচ্ছে হোয়াইট কালার। এটা দেখছিলে ওখানে 6খানা F লেখা ছিল, মানে হোয়াইট কালার দেয়। আর সবচেয়ে ছোট নাম্বার কি হচ্ছে, 0। তার মানে সবচেয়ে কম ইন্টেন্সিটি হচ্ছে 0। মানে 0 0 মানে রেড কিছু নেই এখানে তোমার, গ্রিন 0 0 মানে গ্রিনও কিছু নেই, আর ব্লু 0 0 মানে ব্লুও কিছু নেই। এর মানে টোটাল কালারটা হচ্ছে, নিট কালারটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। এবার কি বুঝলে জয়ন্ত? 32। দেখো, এটা 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 পিওরলি কম্পিউটার সায়েন্সের ব্যাপার হয়ে যাচ্ছে, মানে এটা আমাদের টপিক নয়, স্টিল বলে দিচ্ছি তোমার। 32 কে রিপ্রেজেন্ট করার জন্য, 32 কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওটা ওটা প্লাস নয়, ওটা কিন্তু প্লাস নয়। দুটো বিট মানে কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে তোমাদের কালার থিওরি থেকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে পারবে তোমরা। হুম, বলো, আর কিছু ডাউট থাকলে। ওকে, আমি তোমাদের এই পিপিটিটা পাঠিয়ে দেবো। এটা সত্যি বলতে সেমন কিছু নেই, তোমরা যদি একটু বেসটা বুঝতে পারো তাহলে বাকিটা তো একদম ইজি, ঠিক আছে। একদম প্রথম থেকে আমি যদি রিক্যাপ করি তাহলে কি দাঁড়াচ্ছে, কালার হচ্ছে 3খানা, রেড গ্রিন আর ব্লু। এই এই কালার গুলো মিক্স করে আমি যে কোনো কালার বানাতে পারি। যে কালার বানালাম সেই কালারে যদি ব্ল্যাক কালার অ্যাড করা হয় তাহলে আমরা বলি শেড অ্যাড হয়েছে। যদি হোয়াইট কালার অ্যাড করি তাহলে বলি আমরা টিন্ট অ্যাড হয়েছে। দেন কি দেখলাম, যদি একটা কালারে গ্রে কালার অ্যাড করা হয় তাহলে বলা হয় স্যাচুরেশন অ্যাড করা হয়েছে। যদি তার ব্রাইটনেস কমানো হয় তাহলে তো আমরা দেখলাম যে লাইটনেস, যেটা বলছি ব্রাইটনেস বা লাইটনেস একই। এই, আর লাস্ট হচ্ছে হিউ। হিউ মানে কি, যে কোনো কালারকে আমরা হিউ বলে, কালার আর হিউ জিনিসটা একই। রেড একটা কালার,
রেড কে আমরা হিউ বলতে পারি, গ্রিন একটা কালার, গ্রিন কে আমরা হিউ বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কালার। আর কালারের স্কিম কি কি দেখলাম, একবার দেখে নিই। মনোক্রোম্যাটিক, মনোক্রোম্যাটিকটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। দেন কি ছিল, কমপ্লিমেন্টারি, এক সেকেন্ড, মনোক্রোম্যাটিক, কমপ্লিমেন্টারি, অ্যানালোগাস, আর কি ট্রায়াডিক আর টেট্রায়াডিক, এই হচ্ছে চারখানা মেন কালার স্কিম। এছাড়া কাস্টম কালার স্কিম যদি বানাতে চাই, তাহলে আমরা যা দেখলাম যে কালার হান্ট বলে ওয়েবসাইটটা আছে, এখানে কাস্টম কালার থিম আছে বিভিন্ন রকম, এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে অব্দি রাখি, নাকি নেক্সট দিন ফটোশপটা শুরু করি? ঠিক আছে, বাকিরাও বলো কিছু। নাদিম বুঝতে পেরেছো সব? আজকে কালার থিওরি সব ক্লিয়ার তো? ওকে, যদি কোনো ডাউট আসে তাহলে আমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সৌমি আজকে ক্লাসে প্রেজেন্ট নেই না? না, সৌমি যেমন আমাকে মাঝে মধ্যে কিছু ইউআই ডিজাইন করে দেখায়, তোমরাও দেখাতে পারো, কোনো প্রবলেম নেই। যত তোমরা করবে তত আরো বেটার হবে। যেমন জয়ন্তই তো ওই হোয়ার ইজ মাই ট্রেনারটা জয়ন্ত করলে তো। হ্যাঁ, তো জয়ন্ত যেমন দেখে দেখে করলো, বা নাদিম যেমন ফেসবুকের থেকে ইন্সপিরেশন নিয়ে করলো, তোমরা দেখে দেখেই করো, তাতেও প্রবলেম নেই। কিন্তু আমাদের ফিগমাতে এই জিনিসগুলো কি করে তৈরি হয় সেটা জানতে হবে। দেন আস্তে আস্তে তোমরা যত ডিজাইন, আমি প্রথম দিনই বলেছিলাম, যত ডিজাইন তোমরা দেখবে তত নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে যে কোন জিনিসটা ভুল আর কোন জিনিসটা ঠিক। যেমন নাদিম খুব সুন্দরভাবে আইডেন্টিফাই অলরেডি করে ফেলেছে যে কোন জিনিসটা দেখতে ভালো লাগে আর কোনটা লাগে না। ওরটা কিন্তু এখনই অনেকটাই প্রফেশনাল লাগে। তোমরা যত করবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আর কারো কিছু ডাউট নেই তো, আমি তাহলে এন্ড করবো নাকি? ওকে, তোমরা কিন্তু